হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। আর আজকে আমরা কেমিস্ট্রির এমন একটা চ্যাপ্টার পড়বো যেখানে আসলে সায়েন্স কম আর ফ্যামিলি ড্রামা বেশি। আজ আমাদের বিষয় আছে কেমিক্যাল বন্ডিং বা রাসায়নিক বন্ধন। তার মধ্যে মেজরলি আমাদের সিলেবাসে কি আছে? আয়নীয় ও সমযোজী বন্ধন। সত্যি বলতে সহজ কথায় যদি আমি বলতে চাই তাহলে আজকের ক্লাসে আমি টিচার কম ঘটক বেশি। কেন? কারণ আমাদের আজকের কাজটা হবে 1 লাখ ঘুরে বেড়ানো সিঙ্গেল অ্যাটমগুলোর বিয়ে দেওয়া। ভাবো যে আমাদের পর্যায় সারণী, সেই পর্যায় সারণীতে আমাদের এই গ্রুপ 18 কথা। এই গ্রুপ 18 হচ্ছে আমাদের সেরকম সন্ন্যাসী বা হ্যাপি সিঙ্গেল পাবলিক যাদের জীবনে কোনো দুঃখ নেই, এদের কোনো টেনশন নেই। কেন? কারণ এদের কি আছে? অক্টেট ফিল আছে। কাদের? এই প্রত্যেকের কি অক্টেট ফিল রয়েছে হিলিয়াম বাদ দিয়ে। তাহলে এদের প্রত্যেকের কি অক্টেট পূর্ণ রয়েছে। যেহেতু এদের অক্টেট পূর্ণ তার মানে কি এদের ব্যাংক ব্যালেন্স ফুল। এরা কারোর সাথে কোনো বন্ডিং এ যায় না, এরা নিজেরাই পুরো চিল করে। তাহলে এদেরকেই আমরা বলি নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় মৌল। ঠিক আছে? কিন্তু বাকিরা, যেরকম আমাদের এখানে রয়েছে সোডিয়াম, এখানে রয়েছে ম্যাগনেসিয়াম, এদিকে রয়েছে অক্সিজেন, এদিকে রয়েছে অ্যালুমিনিয়াম, এদিকে রয়েছে আমাদের বাকি প্রত্যেকে ক্যালসিয়াম রয়েছে, লিথিয়াম রয়েছে। এরা এরা কি করতে চাইছে? তাহলে এদের মতো স্টেবল হতে চাইছে। কাদের মতো? এই যে আমাদের নিষ্ক্রিয় গ্যাসদের মতো। তাহলে এই যে এদের মতো হতে চাই, এই উদ্দেশ্যর কারণেই এরা কি করে? একে অপরের সাথে রিলেশনশিপে জড়িয়ে যায়। এই রিলেশনশিপটাকেই আমরা কি বলবো? তাকেই আমরা বলবো কেমিক্যাল বন্ডিং। তাহলে আমরা কেমিক্যাল বন্ডিং বলতে কি বুঝবো? কেমিক্যাল বন্ডিং বলতে বুঝবো দুই বা ততোধিক পরমাণুর মধ্যে আকর্ষণ শক্তি, অর্থাৎ একাধিক পরমাণুর মধ্যে যে ভালোবাসা, তাদের যে টান, সেই টানটাই হচ্ছে কি রাসায়নিক বন্ধন। কিন্তু না, আমি তো কেমন দেখেছিলাম যে আমাদের কার্বনের সাথে চারদিক দিয়ে চারটে হাইড্রোজেন এরকম একটা লাঠি দিয়ে আটকানো থাকে, তাহলে বন্ধন গঠন হয়। না, ওটা জাস্ট একটা রিপ্রেজেন্টেশন, যাতে আমরা বুঝতে পারি যে একটা কার্বনের সাথে কতগুলো হাইড্রোজেন কিভাবে ইনক্লাইন করছে, তারা কিভাবে যুক্ত আছে। ঠিক আছে? এটা একটা রিপ্রেজেন্টেশন। কিন্তু এরকম কোনো লাঠি নেই এদের মাঝখানে। ঠিক আছে? কি আছে? আছে তো শুধু আকর্ষণ বল, এদের মধ্যেকার ভালোবাসা। তাহলে আকর্ষণ শক্তিটাই কি? আকর্ষণ শক্তিটাই হচ্ছে রাসায়নিক বন্ধন। তাহলে এরা একসাথে এরকম যখন একাধিক পরমাণু যুক্ত হয়, যুক্ত হলে কি হয়? স্থিতিশীল একটা অণু তৈরি করে, মানে স্টেবিলিটি পায় তারা লাইফে। ঠিক আছে? কিরকম ভাবে হয়? হয় ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে অথবা শেয়ারিং এর মাধ্যমে। এটার ভিত্তিতেই আমরা পরবর্তীকালে বন্ধনের প্রকারভেদ পড়বো। আদান প্রদান হলে কি হবে? তখন হবে আমাদের আয়নীয় বন্ধন। এবং শেয়ারিং হলে তখন কি হবে? তখন হবে আমাদের সমযোজী বন্ধন। ঠিক আছে? তাহলে এটাই আমরা পরে পড়বো। এবার নিষ্ক্রিয় গ্যাস কাদের কথা বললাম? নিষ্ক্রিয় গ্যাস হলো সেই সকল গ্যাস যারা রাসায়নিকভাবে অত্যন্ত কম সক্রিয়। যেরকম কাদের কথা বললাম? হিলিয়াম, নিয়ন, আর্গন এরা। তাদের কি হয়? বাইরের ইলেকট্রন শেল পূর্ণ থাকে সবসময়। তাই জন্য তারা কি হয়? কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না এবং স্থিতিশীল থাকে, অর্থাৎ স্টেবল থাকে। তাহলে এদের মতো সবাই হওয়ার চেষ্টা করবে। তাহলে আমরা একটা এক্সাম্পল নিই যে এদের মতো হওয়ার চেষ্টা কেন করতে যাবে। কারণ ধরো আমাদের সোডিয়াম। ঠিক আছে? সোডিয়ামের কত পরমাণু ক্রমাঙ্ক? 11। তাহলে আমি যদি এর ইলেকট্রন বিন্যাস করি তাহলে কত আসবে? তাহলে ইলেকট্রন বিন্যাস করলে আসবে 2, 8, 1। এবার আমরা অক্টেটের সূত্র বলি। অক্টেটের সূত্র কি? যে প্রত্যেকটা পরমাণু তার শেষ কক্ষে 8টা করে ইলেকট্রন আনার চেষ্টা করে। কেন? কারণ আমাদের যে নিষ্ক্রিয় গ্যাস নিয়ন, আর্গন বা বাদবাকি, নিয়নের কত? 10, আর্গনের কত? 18। তাহলে ভাঙালে কত হবে? 2, 8। আর্গনকে ভাঙলে 2, 8, 8। এরকম ভাবেই বাকি যে আমাদের নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে প্রত্যেকেরই কিন্তু শেষ কক্ষে আমাদের 8টা করে ইলেকট্রন থাকবে। কে কে? নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। নিচে ওজি রয়েছে, ওটাও ধরতে পারি আমরা। তাহলে প্রত্যেকটা নিষ্ক্রিয় যে গ্যাস, সেই মৌলগুলোর শেষ কক্ষে কটা করে ইলেকট্রন আছে? 8টা করে। একমাত্র ব্যতিক্রম কি? আমাদের হিলিয়াম। আসছে হিলিয়ামে পড়ে। তাহলে আমাদের বাকিরাও চাইবে যে এদের মতো স্টেবল হওয়ার জন্য তাহলে কি করতে হবে? শেষ কক্ষে 8টা করে ইলেকট্রন আনতে হবে। তাই তো? তাহলে আমি কি করলে শেষ কক্ষে 8টা ইলেকট্রন আসবে? এই যে একটা এক্সট্রা ইলেকট্রন রয়েছে আমাদের শেষ কক্ষে, সেটাকে হাটিয়ে দিতে হবে। তাহলে সোডিয়াম কি করবে? তাই করবে। আমি একটা ইলেকট্রন ছেড়ে দিলাম। তাহলে যেই সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিল মানে একটা ইলেকট্রন বর্জন করলো। তাহলে ইলেকট্রন তো মাইনাস, তাহলে বর্জন করলে কি হয়ে যাবে? আমাদের এর মাথায় প্লাস চলে আসবে। তাহলে কি হয়ে গেল? Na প্লাস। এবার যেই বর্জন করে দিল তাহলে পড়ে রইল কি? তাহলে এর ইলেকট্রন বিন্যাস হলো 2,8, কারণ একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। তাহলে 11টা ইলেকট্রন থেকে 10টা ইলেকট্রন হয়ে গেল। তাই তো? তাহলে এই যে 2,8 এটা কার মতো বলো তো? এটা আমাদের তাহলে নিয়নের মতো না? অর্থাৎ আমাদের যে সোডিয়াম প্লাস বা সোডিয়াম ক্যাটায়ন, সেটা কিন্তু নিয়নের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস তাহলে লাভ করলো। তার মানে এবার Na প্লাস কি হয়ে গেল? এ কিন্তু আমাদের স্টেবল হয়ে গেল। কেন? কারণ সে কিন্তু নিয়নের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে ফেললো। বোঝা গেল? তাহলে এরকম ভাবে কি কেউ ইলেকট্রন গ্রহণ করে কেউ ইলেকট্রন বর্জন করে আমাদের কি স্টেবল হতে চায়, অথবা শেয়ারিং এর মাধ্যমে হতে পারে, যেটা আমরা দেখবো পরে। তাহলে ওপর থেকে কি বোঝা গেল জিনিসটা? আশা করি বোঝা গেল। এবার তাহলে আমরা পড়ি যে বন্ধন গঠনের কারণ কি। তাহলে আমরা যেটা বললাম যে বন্ধন যদি কখনো গঠন হতে হয় তাহলে আমরা কি চাই? আমরা চাই স্টেবিলিটি। তাহলে আমরা কি করতে চাই? আমরা স্টেবিলিটি বাড়াতে চাই বা সুস্থিতি বাড়াতে চাই। ঠিক আছে? তো
কখনো যদি আমাদেরকে স্টেবিলিটি বাড়াতে হয় না, তাহলে আমাদেরকে পোটেনশিয়াল এনার্জি কমাতে হয়। কি করতে হয়? পোটেনশিয়াল এনার্জি বা আমাদের স্থিতিশক্তি কমাতে হয়। তাহলে আমাদের যখন পোটেনশিয়াল এনার্জি কমবে, তখনই কিন্তু স্টেবিলিটি বাড়বে। মনে রাখার জন্য এরকম কল্পনা করো, ধরো তুমি ক্রিকেট খেলতে গেছো। এবার ক্রিকেট খেলতে গিয়ে প্রথমে তোমার খুব এনার্জি রয়েছে, তখন তুমি নিজেকে বিরাট কোহলি মনে করছো। তাহলে তুমি ভাবছো যে আমি তো বিরাট কোহলি এই পাড়ার ক্রিকেটে, তো আমি যে কোনো বল ধরে ফেলবো। তখন তুমি লং অনে ফিল্ডিং করছো, যেদিকেই বল আসছে না কেন তুমি ছুটে চলে যাচ্ছ, বিরাট কোহলির মতো একদম লাফাচ্ছ ঝাপাচ্ছ। কেন? কারণ এখন তোমার মধ্যে এনার্জি বেশি আছে। এইবার তুমি তো বিরাট কোহলি না, তাহলে তোমার এনার্জি কি হবে? 10 মিনিটেই ফুস হয়ে যাবে। তাহলে যেই 10 মিনিট পার করলো, তোমার এবার এনার্জি কমে গেছে। এইবার কি হবে? এতক্ষণ তুমি মাঠ চষে বেড়াচ্ছিলে, একবার এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক করে যাচ্ছিলে, বল যেটা ধরার না সেটার পিছনে দৌড়াচ্ছিলে। কিন্তু এখন যে এনার্জি কমে গেছে, তুমি নিজের জায়গাতেই দাঁড়িয়ে থাকবে। তখন মনে হবে যেন দু পায়ে এগোচ্ছে না, তখন বল চলে যাচ্ছে হাতের পাশ দিয়ে, তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে রয়েছো। তার মানে কি? তোমার স্টেবিলিটি চলে আসছে, তুমি আর এখন নড়ছে চড়ছো না, এখন আর কোনো লাফালাফি করছো না। কেন? কারণ তুমি স্টেবল হয়ে গেছো, তোমার এনার্জি কমে গেছে। তাহলে প্রকৃতির নিয়ম হচ্ছে যে আমাদের যখন পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি কারোর কমে যায়, তখন তার স্টেবিলিটি বেড়ে যায়। তাই তো? তাহলে আমি বন্ধন গঠন করলে কি হয়? আমাদের পোটেনশিয়াল এনার্জিটা কমে যায়। এর একটা গ্রাফও আছে, ঠিক আছে? সেই গ্রাফটা আমাদের এখন সিলেবাসে নেই, থাক আর দেখানোর দরকার নেই তাহলে, কারণ সামনেই পরীক্ষা, এখন এক্সট্রা কিছু করানোর দরকার নেই। যাই হোক, তো গ্রাফটা তোমাদেরকে ক্লাস 11-এ করানো হবে। এখন এইটুকু বুঝলাম যে আমাদের স্থিতিশক্তি কমলে কি হয়? আমাদের রাসায়নিক সুস্থিতি আসে। সুস্থিতি আসলে কি হবে? রিঅ্যাক্টিভিটি বা সক্রিয়তা কমে যায়। ঠিক আছে? তো এটা এমনিও খুব বেশি ইম্পর্টেন্ট না, তোমাদের জিজ্ঞাসা করবে না যে বন্ধন কেন গঠন হয়। এবার আমাদের ইম্পর্টেন্ট কি? অষ্টক সূত্র এবং দ্বৈত সূত্র। তো অষ্টক সূত্র দ্বৈত সূত্র কি? দেখো, আমাদের যে নোবেল গ্যাসগুলো বললাম না, নোবেল গ্যাসদের শেষ কক্ষে কটা করে ইলেকট্রন থাকে? নোবেল গ্যাসদের শেষ কক্ষে কিন্তু আমাদের 8টা করে ইলেকট্রন থাকে, তাই তো? তাহলে বাকিরাও কি চেষ্টা করবে? তাদের মতো 8টা করে ইলেকট্রন শেষ কক্ষে আনার। এই প্রচেষ্টাকেই বলা হয় অষ্টক সূত্র। তাহলে অষ্টক সূত্র কি? যে কোনো মৌলের পরমাণু নিষ্ক্রিয় মৌল যেরকম নিয়ন, আর্গন এদের মতো বাইরের কক্ষে 8টা করে ইলেকট্রন রাখার প্রবণতা দেখায়। এই প্রবণতাকেই বলা হয় অষ্টক সূত্র। বোঝা গেল? এক্সাম্পল যেরকম আমি এখানে করে দেখালাম যে সোডিয়াম কি করতে চাইবে? একটা ইলেকট্রন ছেড়ে Na+ হতে চাইবে। কেন? কারণ ও চাইবে যে আমার শেষ কক্ষে 8টা করে ইলেকট্রন আসুক, যাতে আমি একটা নিষ্ক্রিয় গ্যাসের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারি। বোঝা গেল? আচ্ছা, এবার দ্বৈত সূত্রটা কি? এটা একটা ইন্টারেস্টিং জিনিস। দেখো, আমাদের যখন আমি হিলিয়ামের কথায় আসবো, হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 2। তাহলে আমরা জানি যে আমরা প্রথম ঘরে 2 রাখতে পারি, তাহলে 2 রাখলেই তো হয়ে গেল। তার মানে ওর কে কক্ষে কি? দুটো ইলেকট্রন। তার মানে ওর কে কক্ষটা ফুললি ফিল্ড রয়েছে। এমনিও যখন পরে তোমরা 11-এ উঠবে, তখন দেখবে যে এর ইলেকট্রন বিন্যাস 1s2। তার মানে এর অরবিটালটা কিন্তু ফুললি ফিল্ড রয়েছে। ঠিক আছে? তাহলে যখনই আহ পূর্ণ পূর্তি রয়েছে, ঠিক আছে, ফুললি ফিল্ডের বাংলা I guess এটাই হবে, পূর্ণ পূর্তি হবে। তাহলে কি? এ খুব স্টেবল হবে, জানো তো? তাহলে এ কি হবে? এ খুব সুস্থিত। তার মানে এটাও নিষ্ক্রিয় গ্যাস। তাহলে এই যে নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম, এর তো মাত্র দুটো করে ইলেকট্রন রয়েছে লাস্ট কক্ষে, মানে ওর একটাই কক্ষ, তাতে দুইটা রয়েছে। তাহলে আমাদের কি হবে? আমাদের হাইড্রোজেনের লোভ লাগবে। হাইড্রোজেন বলবে যে আমার তো কি আছে, হাইড্রোজেনের তো পরমাণু ক্রমাঙ্ক 1। এবার ওকে তো 7খানা ইলেকট্রন দিয়ে 8টা করা সম্ভব না। এক মানে কি? এখানে 1 রয়েছে। কিন্তু ও ভাবলো যে আমি যদি একটা ইলেকট্রন পেয়ে যাই কোনোভাবে, তাহলে কি হবে? আমার হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস 2 হয়ে যাবে। তাহলে একটা ইলেকট্রন যদি পেতে হয়, তাহলে কি করতে হবে? মাইনাস হতে হবে। তাহলে তখন কি? দুটো ইলেকট্রন পেয়ে গেল। এবার যেই দুটো ইলেকট্রন হয়ে গেল, তার মানে এটা কি? আমাদের হিলিয়ামের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করলো। আবার আমার যদি একটা লিথিয়ামের কথায় আসি, লিথিয়াম কি? 3। তাহলে ওর ইলেকট্রন বিন্যাস কত হবে? 2,1। তাহলে ওর আমি যদি শেষ কক্ষ, একটা ইলেকট্রন রয়েছে, তাহলে যদি শেষ কক্ষে 8টা ইলেকট্রন আনতে চাই, তাহলে তো 7খানা ইলেকট্রন দিতে হবে। সেটা কি সোজা? না। কিন্তু ও ভাবলো যে আমি তো হিলিয়ামের কাছাকাছি আছি, আমি যদি একটা ইলেকট্রন ত্যাগ করি, তাহলে কি হয়ে যাবে? আমাদের Li+ হবে। কিন্তু তাহলে আমার ইলেকট্রন বিন্যাসটা কত হয়ে গেল? ইলেকট্রন বিন্যাসটা তাহলে 2 হয়ে গেল, এবং 2 কি? হিলিয়ামের মতো। তার মানে আমি তো হিলিয়ামের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করলাম। তাহলে Li+ কিন্তু সুস্থিত হবে। কেন? কারণ সে হিলিয়ামের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে ফেললো। আবার হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। বেরিলিয়ামেরও কত? বেরিলিয়ামের হচ্ছে 4। তার মানে কত হচ্ছে? 2,2। তাহলে এও কিন্তু কি করতে পারে? দুটো ইলেকট্রন ত্যাগ করে দিল। ত্যাগ করলে কি হবে? ওর Be+2। তাহলে এবার দুটো ইলেকট্রন বের করে দিয়েছে, তাহলে পড়ে রইলো কি? দুটো ইলেকট্রন। তাহলে দুটো ইলেকট্রন কার মতো? আমাদের হিলিয়ামের মতো না? তাহলে হিলিয়ামের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস কিন্তু ও লাভ করলো। অনেকের মাথায় এটা আসতে পারে যে ওর তো 2,2 ছিল, এই তো লাস্ট কক্ষে আমার দুটো ইলেকট্রন। ব্যাপারটা সেরকম না। ব্যাপারটা হচ্ছে যে আমাদের কে কক্ষে দুটো ইলেকট্রন থাকতে হবে, ফুললি ফিল্ড হতে হবে আমার জিনিসটা, ঠিক আছে? প্রথম কক্ষে আমাদের কি হতে হয়? প্রথম কক্ষ আমাদের কে, যেখানে আমাদের দুটো ইলেকট্রন কিন্তু আমরা রাখতে পারি। তারপরের কক্ষ আমাদের এল, যেখানে কিন্তু আমরা 8টা ইলেকট্রন রাখতে পারি। ঠিক আছে? আর ইলেকট্রন বিন্যাস করার সময় আমরা কি করি? প্রথমে 8টা ইলেকট্রন 2 এর পর 8টা ইলেকট্রন রাখলাম, তারপর 8টা ইলেকট্রন রাখলাম। এরকম ভাবে আমরা ধরতে থাকি। কিন্তু পরবর্তীকালে যখন কোয়ান্টাম নাম্বার পড়বে, তখন এগুলো ডিটেলস আর একদম অ্যাকিউরেটলি পড়বে। এখন এগুলো ক্যালসিয়াম অব্দি ভ্যালিড হবে, যেগুলো আমরা শেখাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, কারণ তোমাদের সিলেবাসে নেই তো কোয়ান্টাম নাম্বার।
তারপর হচ্ছে আমাদের আয়নীয় বন্ধন। এইবার আমাদের বি এর দুটো ভাগ আছে। একটা ভাগ হচ্ছে আমাদের আয়নীয় বন্ধন। এবার বি এর কথা ছাড়ো, অন্য কথায় আসো। কিছু বন্ধু আছেন আমাদের, যাদের হয়তো কোনো দরকার রয়েছে, আরেকজনের সেই জিনিসটা বেশি রয়েছে, তো সে কি করে ধার দিয়ে দেবে ওই জিনিসটা। যেরকম আমার একটা বন্ধু আছে, রোজ আমার কাছে এসে 10 টাকা চায়, আমি দিয়ে দিই। ঠিক আছে, ওর কাছে থাকলেও চায়, আমি দিয়ে দিই। তাহলে কি করি, একতরফা হয়ে যায় জিনিসটা। একটা পেজ ইনসার্ট করে নিই। পেজ ইনসার্ট করে আমি একটা কাজ করি, যে এনে আর লিখে সিএল। ঠিক আছে, তো আমার কাছে সোডিয়াম যখন আছে, সোডিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে, 2, 8, 1। এবার ওর কি একটা ইলেকট্রন ছেড়ে দিলে ভালো হয়, ওর একটা ইলেকট্রন ছেড়ে দিলে ভালো হয়। তাহলে কি হচ্ছে, ও সোডিয়াম প্লাস হয়ে যাচ্ছে। তাহলে সোডিয়াম প্লাস হলে সুবিধা কি হচ্ছে, যে একটা ইলেকট্রন ছেড়ে দিল, তাহলে 2, 8 হয়ে গেল, মানে কি ও সুস্থিত নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করলো। এইবার ওই যে একটা ইলেকট্রন ছেড়ে দিল, এইটা তাহলে কেউ তো পাবে। কে পাবে, আমাদের এই ক্লোরিন পাবে। কেন, কারণ এই যে ক্লোরিনের তো 17, তার মানে কত, 2, 8, 7। এবার ওকে যদি একটা ইলেকট্রন আমি দিয়ে দিই, এই যে বর্জিত একটা ইলেকট্রন, ওই ইলেকট্রন যদি এ নিয়ে নেয়, তাহলে কি হবে, 7 ছিল, একটা ইলেকট্রন পেয়ে গেলেই তো 8 হয়ে যাবে। তাহলে ক্লোরিন কিন্তু কি হলো, ক্লোরিন হয়ে গেল আমাদের Cl-। তার মানে এখানে কিন্তু কেউ দিল, আর সেটা অন্য কেউ নিয়ে নিল। তার মানে একজন দিচ্ছে, আমি যেমন দিলাম, আর একজন নিয়ে নিল। ঠিক আছে, তাহলে আমি আমার বন্ধুকে টাকা দিলাম, আমার বন্ধু টাকাটা নিয়ে নিল, সেরকম ব্যাপার। তাহলে কি হলো, ক্লোরিন। এবার এই ক্লোরিনের তাহলে ইলেকট্রন বিন্যাস কত হয়ে গেল, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হলো 2, 8, আর এদিকে 8 হয়ে গেল, 7 ছিল, একটা ইলেকট্রন পেয়ে গেল, তাহলে কি 2, 8, 8। তাহলে 2, 8, 8 মানে 18 কার হয়, আর্গনের। তার মানে Cl মাইনাস কিন্তু আমাদের এই যে ক্লোরিন পরমাণু, সে একটা ইলেকট্রন বর্জন করে ক্লোরিন অ্যানায়ন তৈরি করলো, যাকে আমরা ক্লোরাইড বলবো। সে কিন্তু আমাদের আর্গনের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করলো। এইবার আমি এদিকে দেখছি Na+, এদিকে দেখছি Cl-। তাহলে প্লাস মাইনাস লাইক চার্জেস রিপেল ইচ আদার অ্যান্ড আনলাইক চার্জেস অ্যাট্রাক্ট ইচ আদার। কি বললাম, মাথার উপর দিয়ে গেল। আনলাইক চার্জেস মানে কি, আলাদা চার্জ, তারা একে অপরকে অ্যাট্রাক্ট করে বা আকর্ষণ করে। তাহলে প্লাস মাইনাস আছে, তার মানে কি এদের মধ্যে আকর্ষণ বল কাজ করবে। তাহলে আকর্ষণ বলের মাধ্যমে, কি আকর্ষণ বল, স্থিরতারিদিক আকর্ষণ বল। তাহলে আকর্ষণ হলে কি হবে, Na+ আর Cl- পরস্পর যুক্ত হয়ে যাবে, বলে কি হবে, NaCl তৈরি করে ফেলবে। তাহলে এটাই কিন্তু একটা আয়নীয় বন্ধন গঠন হয়ে গেল, আয়নীয় যৌগ তৈরি হলো। বোঝা গেল? ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের আয়নীয় বন্ধন। তাহলে আয়নীয় বন্ধন কি হবে, যখন বিপরীত আধান রয়েছে, এরকম দুটো আধানের মধ্যে স্থিতারিতিক আকর্ষণ যে বল, তার মাধ্যমে যে যৌগটা গঠন হলো, তাকে আমরা আয়নীয় বন্ধন বললাম। দেখলাম আমি এখানে একটা ধাতু আছে, ধাতুটা কি করলো, ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হলো, তাহলে একরকম ধনাত্মক আধান। আর একটা কি, আমাদের অধাতু আছে, যে কিন্তু ইলেকট্রন গ্রহণ করে আমার অ্যানায়নে পরিণত হলো, অর্থাৎ এটা ঋণাত্মক মানে আয়ন। এবার এই ধনাত্মক আয়ন আর ঋণাত্মক আয়ন কি করলো, পরস্পর যুক্ত হয়ে একটা যৌগ গঠন করলো। এই পদ্ধতি, যখন একটা পরমাণু ইলেকট্রন সম্পূর্ণ বর্জন করে, আর একটা পরমাণু ইলেকট্রন সম্পূর্ণ গ্রহণ করে, অর্থাৎ এখানে কি হচ্ছে, এখানে ইলেকট্রন এর সম্পূর্ণ স্থানান্তর হচ্ছে। কি হচ্ছে, এখানে ইলেকট্রনের সম্পূর্ণ স্থানান্তর হচ্ছে। তাহলে তখন কি হয়, তখন আমাদের আয়নীয় বন্ধন গঠন হয়, বা আয়নীয় যৌগ উৎপন্ন হয়। ঠিক আছে, আয়নীয় যৌগ উৎপত্তি। আর আমি একটা ট্রিক বলে দিচ্ছি, ট্রিকটা কি, ট্রিক হচ্ছে যে আমাদের ধাতুর সাথে যখন অধাতু যুক্ত হবে, কি বললাম, ধাতুর সাথে যখন অধাতু যুক্ত হবে, তখন আমাদের আয়নিক বন্ড তৈরি হবে বা আয়নীয় যৌগ তৈরি হবে। আয়নিক বন্ড বা আয়নিক বন্ডের মাধ্যমে আয়নিক কম্পাউন্ড তৈরি হয়, মানে আয়নীয় বন্ধনের মাধ্যমে আয়নীয় যৌগ তৈরি হবে। ঠিক আছে, যখন ধাতুর সাথে অধাতু থাকবে। আর ধাতু বোঝার আমি একটা নিয়ম বলেছিলাম, ধাতু মানে তার নামের শেষে আম থাকবে, যেরকম অ্যালুমিনিয়াম, সোডিয়াম, লিথিয়াম। ঠিক আছে, সবার লাস্টে একটা আম থাকবে। একমাত্র ব্যতিক্রম কি, জিঙ্ক। জিঙ্কের লাস্টে কোনো আম নেই, কিন্তু জিঙ্ক কিন্তু আমাদের ধাতু। ঠিক আছে, আর যাদের লাস্টে আম নেই তারা কি, অধাতু। যেরকম কি লিথিয়াম হাইড্রাইড, তাহলে লিথিয়াম হাইড্রাইড মানে কি, বা ধরো ছাড়ো, এখানে NaCl এর কথাই নিলাম, তাহলে Na মানে কি, সোডিয়াম, তার মানে ধাতু। আম রয়েছে, ক্লোরিন, আম নেই, তার মানে কি, অধাতু। তাহলে ধাতু অধাতু, তার মানে এটা কি, এটা হচ্ছে আমার আয়নীয় যৌগ। বোঝা গেল? তাহলে এটা কিন্তু আমাদের ট্রিক থাকলো, যেটা কিন্তু আমাদেরকে খুব কাজে লাগবে, এটা কিন্তু মনে রাখতে হবে। আমাদের কিন্তু এরকম প্রশ্ন দেবেই, যেখানে কম্পাউন্ড দিয়ে আমাকে বলবে যে এটা কি ধরনের যৌগ। বোঝা গেল? আচ্ছা, গঠন প্রক্রিয়া তাহলে কি আর বোঝাতে হবে, ধাতু ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন তৈরি করে, আর অধাতু ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন তৈরি করে। এরা পরস্পর আকর্ষণের মাধ্যমে যুক্ত হয়ে যায়। এক্সাম্পল দেখিয়ে দিয়েছি আমি। তাহলে যখন তোমাকে এরকম করতে দেবে যে আয়নীয় বন্ধনের গঠন প্রক্রিয়া দেখাও, বা এটাই কিন্তু আমাদের কোসেলের নিয়ম। এটা কি, এটা হচ্ছে আমাদের কোসেলের ব্যাখ্যা। বিজ্ঞানী কোসেল কি করেছিলেন, আমাদের আয়নীয় বন্ধনের মাধ্যমে আয়নীয় যৌগ কিভাবে তৈরি হচ্ছে তার ব্যাখ্যা দিয়েছিলেন। তিনি এই ব্যাখ্যাটাই দিয়েছিলেন, যেটা আমি করে দেখালাম। তাহলে যদি কখনো বলে যে কোসেলের ব্যাখ্যা দেখাও, বা কোসেলের ধারণা বর্ণনা করো, তাহলে তোমরা প্রথমে এটা লিখে দেবে, লিখে দেওয়ার পর এক্সাম্পল বলে এটা করে দেবে, যেটা আমি করে দিলাম। ঠিক আছে, যে এনে একটা ইলেকট্রন বাদ দিচ্ছে, ক্লোরিন সেই ইলেকট্রনটাকে খেয়ে নিচ্ছে। ঠিক আছে, এবার তাহলে চলে আসি আমাদের আয়নীয় যৌগের বৈশিষ্ট্যতে। তা আমরা এখন একটা কথা বলছি, যে আমাদের এই যে Na+
আর এই যে Cl মাইনাস, তাহলে প্লাস এবং মাইনাস এদের মধ্যে পরস্পর কি আছে? এদের মধ্যে পরস্পরের একটা স্থিরতারিতিক আকর্ষণ বল রয়েছে, যে আকর্ষণ বলটা কিন্তু খুবই স্ট্রং হয়, খুবই শক্তিশালী একটা আকর্ষণ বল, কুলম্বীয় বল বা স্থিরতারিতিক আকর্ষণ বল। এবার এরা কি করে? পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা নেটওয়ার্ক তৈরি করে বা একটা কেলাস তৈরি করে, যেরকম একটা স্ট্রাকচার এখানে কিন্তু দেখানো হচ্ছে। কিন্তু এই যে কেলাস, কেলাস মানে কি? নির্দিষ্ট ত্রিমাত্রিক জ্যামিতিক আকার বিশিষ্ট নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ সমসত্ব কঠিন পদার্থের দানাকে কেলাস বলে। তাহলে একটা কথা কি আসলে কঠিন। তাহলে এই যে প্লাস মাইনাস, এরা তো খুবই শক্তিশালী একটা আকর্ষণ বল এদের মধ্যে কাজ করে। তাহলে কি হবে? এরা একদম তাদের মধ্যবর্তী দূরত্বটা কম থাকবে, তাহলে এরা কিন্তু কঠিন হবে প্রকৃতিতে। এরা কেলাসাকার হবে। কেলাসাকার মানে কি? তাদের একটা নির্দিষ্ট ডাইমেনশন থাকবে, যে ডাইমেনশনটা এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। ঠিক আছে? তারা কিন্তু একা একা থাকবে না, একটা পুরো নেটওয়ার্ক গঠন করবে, একটা জালক তৈরি করবে, যেটাকে আমরা কি কেলাস বলে থাকি। ঠিক আছে? এবং এরা যেহেতু একদম কাছাকাছি থাকে, তাহলে কি হবে? এরা শক্তপোক্ত হবে। ঠিক আছে? শক্ত হওয়ার সাথে সাথে কিন্তু এরা ভঙ্গুর প্রকৃতিও হয়, ভঙ্গুর বা ব্রিটেল হয়। ঠিক আছে? ব্রিটেল কেন হয় আমি বোঝাচ্ছি একটু পরে। আচ্ছা, এছাড়া এবার দেখো একই রিজন, আমাদের Na প্লাস আর Cl মাইনাস, এরকম একটা ক্যাটায়ন একটা অ্যানায়নের মধ্যে আকর্ষণ বলের মাধ্যমে আয়নীয় যৌগ গঠন হচ্ছে। যখন আয়নীয় যৌগটা গঠন হচ্ছে, এই হাই অ্যাট্রাকশন ফোর্সের জন্য এদেরকে যদি আমি বন্ডটা ভাঙতে চাই, মানে এদের একে অপর থেকে আলাদা করতে চাই, তাহলে কি করতে হবে? খুব বেশি পরিমাণে শক্তি দিতে হবে। তাহলে এদের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক কি হবে? অনেক বেশি হয়ে যাবে। বোঝা গেল কারণটা? তাহলে যদি কখনো বলে যে আয়নীয় যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কেন বেশি, তাহলে আমরা কি বলবো? যেহেতু আয়নীয় যৌগ একাধিক ক্যাটায়ন এবং অ্যানায়ন, ক্যাটায়ন মানে কি ধনাত্মক আধান এবং অ্যানায়ন মানে কি ঋণাত্মক আধান, এর মাধ্যমে স্থিরতারিতিক আকর্ষণ বল, যেটা খুবই শক্তিশালী একটা বলের মাধ্যমে যুক্ত থাকে, তাই কি এদের ভাঙতে অনেক বেশি পরিমাণে শক্তি দিতে হয়, যার ফলে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক খুব বেশি হয়। বোঝা গেল? আচ্ছা, এবার তড়িৎ পরিবাহিতা। তড়িৎ পরিবাহিতা কি? ধরো এরা কঠিন অবস্থায় আছে, কঠিন অবস্থায় আছে, তখন কি Na প্লাস Cl মাইনাস, আমি একটা এক্সাম্পল নিচ্ছি, আরো অনেক এক্সাম্পল হতে পারে, একটা প্লাস একটা মাইনাস পরস্পর কিন্তু ধরে রেখেছে খুব শক্তভাবে, তাহলে কি ওরা তড়িৎ পরিবহন করতে পারবে না? কেন? কারণ তড়িৎ পরিবহন করতে গেলে কি লাগে? আয়ন লাগে বা ইলেকট্রন লাগবে। তাহলে এখানে কোনো মুক্ত ইলেকট্রনও নেই, কোনো আয়নও নেই, হবে না। কিন্তু যখন আমি গলিত বা দ্রবীভূত করব, যেই গলিয়ে দেবো বা দ্রবীভূত করবো, তাহলে কি হবে? এদের মধ্যেকার যে আকর্ষণ বল ওটা ফিকে পড়ে যাবে। ফিকে পড়ে যাবে মানে কি? দুর্বল হয়ে যাবে। তাহলে তখন কি হবে? তখন তারা আয়নে বিশ্লিষ্ট হয়ে যাবে। কেন? কারণ এই যে গলিত যখন হলো, তখন কি হবে? আয়নে বিশ্লিষ্ট হয়ে যাবে, আয়নে বিশ্লিষ্ট হবে। ক্যাটায়ন আয়ন দিয়ে তৈরি হয়েছিল, ওদের মধ্যে আকর্ষণটা কমে গেলে কি হবে? ওরা আলাদা হয়ে যাবে। তাহলে আমি ক্যাটায়নকেও পেয়ে যাবো, অ্যানায়নকেও পেয়ে যাবো। তাহলে কি হবে? যেই আয়নে বিশ্লিষ্ট হয়ে গেল, তাহলে আয়নের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন হয়ে গেল। তাহলে আমাদের NaCl হোক বা অন্যান্য কোনো আয়নীয় যৌগ হোক, তারা কি করবে? যখনই তাদেরকে গলাবো বা দ্রবীভূত করবো, তখন কিন্তু সেটা বিদ্যুৎ পরিবহন করবে। বোঝা গেল? আচ্ছা, দ্রাব্যতা কি? এবার আমাদের যে আয়নীয় যৌগ না, তারা পোলার দ্রাবক, অর্থাৎ ধ্রুবীয় দ্রাবকে কিন্তু দ্রাব্য হয়। কি বললাম? তারা ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য হয়। আর উল্টোটা সবসময় মনে রাখবে, ধ্রুবীয় দ্রাবকে যদি দ্রাব্য হয়, তাহলে অধ্রুবীয় দ্রাবকে কি হবে? অধ্রুবীয় দ্রাবক, অধ্রুবীয় দ্রাবকে অদ্রাব্য হবে। কারা? যারা হচ্ছে আমাদের আয়নীয় যৌগ। অধ্রুবীয় দ্রাবক কারা? অধ্রুবীয় দ্রাবক হচ্ছে আমাদের বেনজিন, কেরোসিন, এরা। বেনজিন, ঠিক আছে, কেরোসিন, এগুলো কিন্তু আমাদের অধ্রুবীয় দ্রাবক। ঠিক আছে? অধ্রুবীয় দ্রাবকের এক্সাম্পল এগুলো। এবার এদের মধ্যে কিন্তু আমাদের NaCl বা অন্যান্য কোনো আয়নীয় যৌগ দ্রবীভূত কখনো হবে না। বোঝা গেল? এবার যেটা আমি বোঝাবো বলেছিলাম, এদের ভঙ্গুরতা কেউ হয়তো বোঝায় না সেরকম, ঠিক আছে, বাট আমাদের স্যাররা আমাদের টাইমে বুঝিয়ে দিত। ধরো এই Na প্লাস এর সাথে কি যুক্ত আছে? আমাদের ক্লোরিন মাইনাস, তাহলে তার পাশে Cl মাইনাস আছে। ঠিক আছে? তাহলে একটা Na প্লাস, তার পাশে থাকলো একটা Cl মাইনাস, Cl মাইনাসের পাশে কে থাকবে? তাহলে আবার একটা ধরো Na প্লাস থাকলো, তার পাশে আবার একটা Cl মাইনাস, এরকম ভাবে এরা থাকছে। তাহলে Na প্লাস এর নিচে আবার কে থাকবে? Cl মাইনাস, তার নিচে আবার কে থাকবে? আমাদের Na প্লাস, Na প্লাস এর সাথে আবার কে থাকবে? Cl মাইনাস, Cl মাইনাস এর সাথে আবার কি থাকলো? একটা Na প্লাস, এরকম ভাবে তারা সজ্জিত। তাহলে ধরো আমি একটা রিপ্রেজেন্টেশন করছি জাস্ট এরকম, এই যে স্ট্রাকচার আছে ল্যাটিস স্ট্রাকচার, যে স্ট্রাকচার তো আমি এখন আঁকতে বসবো না, কিন্তু আমি একটা রিপ্রেজেন্টেশন করছি যে Na প্লাস এর পাশে নিশ্চয়ই আমাদের Cl মাইনাস থাকবে। অ্যাকচুয়ালি তো ডাইমেনশন আছে যে একটা Na প্লাস কে ঘিরে আবার 6টা থাকছে, এরকম অনেক ব্যাপার আছে, কিন্তু অত ডিটেলসে যেতে হবে না। এবার ধরো আমি এখান থেকে হাতুড়ি দিয়ে একটা টং করে বাড়ি মারলাম, তাহলে কি হলো? এই যে Na প্লাস ওটা একটু এদিকে ডান দিকে চলে গেল। তাহলে ব্যাপারটা কি হলো? এই যে Na প্লাস সেটা এখানে ছিল, ও পাশে চলে গেল, তাহলে কি হবে? Na প্লাস এখানে চলে গেল। এবার ক্লোরিন তাহলে পাশে চলে যাবে, তাহলে ক্লোরিনটা এদিকে শিফট হয়ে গেল, Na প্লাসটা আবার এদিকে শিফট হয়ে যাচ্ছে, আবার এই ক্লোরিন মাইনাসটা কি ডান দিকে শিফট হয়েছে। তাহলে সবাই কি এক ঘর করে ধরে নাও সরে গেল, কিন্তু নিচে তো আমি টোকা মারিনি, তাহলে নিচে যেরকম আছে সেরকমই রইলো। তাহলে এখানে Cl মাইনাস, এখানে Na প্লাস, তার নিচে এদিকে কি আছে? Cl মাইনাস, তার নিচে কি আছে? Na প্লাস। তার মানে আমি যে দিকটায় টোকা মারলাম, তাহলে কি হবে? সেই সাইডটা ধরে নাও একটু স্লাইড করে গেল।
ঠিক আছে? এইবার ব্যাপারটা কি হয়ে গেল, এই সোডিয়াম প্লাসের নিচে তো তাহলে সোডিয়াম প্লাস চলে আসলো, আর প্লাস প্লাস কি করবে, লাইক চার্জেস রিপেল ইচ আদার, মানে যখনই একই রকম চার্জ চলে আসবে পরস্পর, তাহলে তারা একে অপরকে বিকর্ষণ করবে, তাহলে এরা কিন্তু একে অপরকে বিকর্ষণ করবে, আর বিকর্ষণ করলেই কি হবে, আমাদের যৌগটা ভেঙে যাবে। একইভাবে এখানে ক্লোরিনের নিচে ক্লোরিন চলে এসেছে, দুটোই মাইনাস, তাহলে কি করবে, এরা একে অপরকে বিকর্ষণ করবে, যেই বিকর্ষণ করবে তাহলে কি হবে, এরকম ভাবে আমাদের যে কম্পাউন্ডটা, সেই কম্পাউন্ডটা কিন্তু ভেঙে যাবে। তাই কি বলা হচ্ছে যে আমাদের আয়নীয় যৌগগুলো ভঙ্গুর হয়। তাহলে এই কারণেই কি হয়, আমাদের আয়নীয় যে যৌগ, আয়নীয় যৌগগুলো আমাদের ভঙ্গুর হয়, কারণ এরা কিন্তু একটা নির্দিষ্ট সজ্জায় থাকে, সেই সজ্জার যদি ডিসপ্লেসমেন্ট ঘটে যায়, তখন কিন্তু তাদের মধ্যে বিকর্ষণ বলের আবির্ভাব ঘটে, যার কারণে তারা ভঙ্গুর হয়ে যায়। ঠিক আছে, মানে ভেঙে যায় আর কি, তাই তাদেরকে ভঙ্গুর বলা হয়। তাহলে এটা গেল আমাদের আয়নীয় বন্ধন। এবার আসি আমাদের সমযোজী বন্ধন, ধর টুরু লাভ। টুরু লাভে কি করি আমরা, একে অপরের সাথে শেয়ারিং করে নিই, দুজনে একসাথে বাঁচবো। ঠিক আছে, পুরো ইকুয়ালিটিতে। ঠিক আছে, এখানে কোনো পার্সিয়ালিটি হবে না। তো সমযোজী বন্ধন মানে কি, কোনো পার্সিয়ালিটি নেই, পুরো টুরু লাভ। তাহলে এখানে কি হবে, এখানে হবে আমাদের টুরু লাভ। ঠিক আছে, পুরো ইকুয়ালিটির সাথে, ইকুয়ালিটিও থাকতে হবে। ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে হয়, এখানে কি হয়, ইলেকট্রন শেয়ারিং মানে কি, আমরা ভাগাভাগি করছি। ঠিক আছে, এখানে কি করছি, ইলেকট্রন ভাগাভাগি করছি। তাহলে কি হয়, দুটি পরমাণু যখন ইলেকট্রন জোড় সমানভাবে শেয়ার করে, তখন তার মাধ্যমে কি হয়, তারা নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে, তখন তাকে সমযোজী বন্ধন বলি। সংজ্ঞা দিয়ে কিছু বোঝা যায় না, চলো একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। ধরো আমি একটা জলের এক্সাম্পল নিচ্ছি, জল অণু H2O অণু। এইবার আমি একদম প্রথমেই একটা বড় এক্সাম্পল নিচ্ছি, তাহলে একটা অক্সিজেন আর দুটো হাইড্রোজেন, তাই তো? এবার আমাকে একটা কথা বলো যে আমাদের হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস কত। হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1, তার মানে ওর বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে, একটা। কিন্তু অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কত, 8, মানে পরমাণু ক্রমাঙ্ক কত, 8, তাহলে ইলেকট্রন বিন্যাস করে 2,6, তাহলে ওর বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে, 6টা, তাই তো? তাহলে সবসময় কিন্তু আমাদের পার্টিসিপেশন কি করবে, বাইরের কক্ষের ইলেকট্রন, যাদেরকে আমরা যোজক ইলেকট্রন বলি। তাহলে এগুলো কি বাইরের কক্ষের ইলেকট্রন, মানে এরা হচ্ছে আমাদের যোজক ইলেকট্রন। ঠিক আছে, শেষ কক্ষের ইলেকট্রনকে সবসময় যোজক ইলেকট্রন বলি আমরা। তাহলে অক্সিজেনের বাইরে কটা ইলেকট্রন আছে, 6টা। তাহলে ধরো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা, অক্সিজেনের বাইরে 6টা ইলেকট্রন আছে। এইবার আমাদের যে হাইড্রোজেনের বাইরে কটা ইলেকট্রন আছে, একটা। তাহলে এই হাইড্রোজেনের ধরে নাও একটা ইলেকট্রন, এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন। এবার হাইড্রোজেন কি এক অবস্থায় থাকতে খুশি আছে, না। হাইড্রোজেন বলছে আমি যদি আর একটা ইলেকট্রন পেতাম, তাহলে আমি হিলিয়ামের মতো হয়ে যেতাম। ও অক্সিজেনকে বলছে তুই আমাকে একটা দিতে পারবি। অক্সিজেন বলছে আমারও তো 8টা নেই, এক কাজ কর, তুই আমার থেকে শেয়ার করে নে। তাহলে অক্সিজেন কি বললো, যে তুই আমার থেকে শেয়ার করে নে, তাহলে হাইড্রোজেন কি করলো, শেয়ার করে নিল। আমি একটা অন্য কালার ইউজ করি, লেটস টেক, কোন কালার নেওয়া যায়, কালো কালারই নিয়ে নিই। তাহলে আমি এখান থেকে কি করলাম, শেয়ারিং করে দিলাম। তাহলে হাইড্রোজেনকে ও কি করলো, একটা ইলেকট্রন শেয়ার করতে দিল। তাহলে এই হাইড্রোজেনের কি হলো, এখন দুটো ইলেকট্রন হয়ে গেল। তার মানে ও কি, ও কিন্তু হিলিয়ামের মতো হয়ে গেল। কেন, কারণ ওর কি দুটো ইলেকট্রন পেয়ে গেল, তাহলে হিলিয়ামের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করলো। এইবার এই হাইড্রোজেন বলছে আমাকে একটা দিবি, অক্সিজেন বললো হ্যাঁ নিয়ে নে। তাহলে এখান দিয়ে নিয়ে এই হাইড্রোজেনটাও কিন্তু হিলিয়ামের মতো হয়ে গেল। কেন, কারণ সে দুটো ইলেকট্রন লাভ করে ফেললো। এইবার এই অক্সিজেন বলছে তোদেরকে যে আমি দিলাম, আমারও তো 6টা ইলেকট্রন আছে, আমারও তো 8টা হলে ভালো হয়, তাহলে তোরাও আমাকে দে, তোদেরকে আমি যেমন দিছি। তাহলে এই অক্সিজেন এই হাইড্রোজেনকে বলছে তোকে আমি একটা দিয়েছি, তুই আমাকে একটা দে। হাইড্রোজেন বললো ঠিক আছে নিয়ে নে। আবার এই হাইড্রোজেনকে বলছে তোকে আমি একটা দিয়েছি, তুই আমাকে একটা দে। তাহলে এই হাইড্রোজেন থেকেও একটা ইলেকট্রন নিয়ে নিল। তাহলে এবার অক্সিজেনের কাছে কটা হলো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা, 7টা, 8টা, ব্যাস। তাহলে অক্সিজেনের কি চাই, অক্সিজেনও কিন্তু তাহলে আমাদের হয়ে গেল 2,8, অর্থাৎ নিয়নের মতো। তাহলে অক্সিজেনও কিন্তু শেয়ার করে নিয়নের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করলো। হাইড্রোজেনও কিন্তু আমাদের একটা ইলেকট্রন শেয়ার করে হিলিয়ামের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করলো। বোঝা গেল? তাহলে এটাই কিন্তু আমাদের সমযোজী বন্ধন, যেখানে আমরা ইলেকট্রন শেয়ার করে সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করি নিষ্ক্রিয় গ্যাসদের মতো। ঠিক আছে, আচ্ছা এবার এখান থেকে আমরা যদি ড্যাশ স্ট্রাকচার বানাতে যাই, তাহলে কি হবে। ঠিক আছে, অন্য একটা কালি ইউজ করি এখানটায়। এখানে আমরা এক কাজ করি, এই কালিটাই ব্যবহার করি। তো এটাকেই আমি যদি ড্যাশ স্ট্রাকচারের মাধ্যমে দেখাতে চাই, তাহলে এদিকে অক্সিজেন আছে, এদিকে হাইড্রোজেন আছে, এদিকে হাইড্রোজেন আছে। আমার একটা কথা পুরো মাথায় ঢুকিয়ে নাও, দুটো ইলেকট্রন মানে একটা বন্ড। কি বললাম, দুটো ইলেকট্রন মানে একটা বন্ড। দুটো ইলেকট্রন শেয়ার্ড ইলেকট্রনের কথা বলা হচ্ছে, হ্যাঁ। দুটো শেয়ার্ড ইলেকট্রন মানে হচ্ছে একটা বন্ড। তাহলে চারটে শেয়ার্ড ইলেকট্রন মানে কত হবে, তখন কিন্তু হবে দুটো বন্ড, এস বসাতে হবে প্লুরালে। আর 6টা ইলেকট্রন যদি শেয়ারে থাকে, তাহলে কিন্তু হবে আমাদের তিনটে বন্ড। কোয়াড্রুপল বন্ড কিছু নির্দিষ্ট সংখ্যক কম্পাউন্ডেই পাওয়া যায়, আমি একটাই জানি, আর তোমাদের সিলেবাসে সেটা নেই। ঠিক আছে, তাই কোয়াড্রাপল বন্ডস এর কথা আমরা ধরবো না, আমরা এটাই ভাববো যে আমাদের এক পাশে কিন্তু সর্বোচ্চ তিনটে বন্ডই হতে পারে। ঠিক আছে, ওকে। তো এই যে অক্সিজেন হাইড্রোজেনের সাথে কটা ইলেকট্রন শেয়ার করেছে, এই যে এইটুকু জায়গার মধ্যে শেয়ার হয়েছে না, এই যে এইটুকু জায়গার মধ্যে। তাহলে আমার এইটুকু জায়গার মধ্যে কটা ইলেকট্রন শেয়ার হয়েছে, একটা, দুটো। তাহলে দুটো ইলেকট্রন মানে কি একটা বন্ড, তাহলে কি আমি একটা দাগ দেবো।
এই অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে কি দুটো ইলেকট্রন শেয়ার হয়েছে, তাহলে কি একটা বন্ড, তাহলে একটা দাগ দেবো। এবং এখানে পড়ে রয়েছে কিছু ইলেকট্রন, দেখো এই ইলেকট্রনগুলো কারোর সাথে শেয়ার হয়নি, তাহলে এখানে কিন্তু আমাদের 4টে ইলেকট্রন এরকম পড়ে রয়েছে। যারা এরকম পড়ে থাকে তাদেরকে বলে নিঃসঙ্গ ইলেকট্রন। এবং দুটো করে ইলেকট্রনকে আমরা এক একটা জোড় বলি, তাহলে কি 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন রয়েছে বা 4টি নিঃসঙ্গ ইলেকট্রন রয়েছে। তাহলে এগুলো কি, এটাকে আমরা বলতে পারি যে 4টা নিঃসঙ্গ, মানে এদের কোনো সঙ্গ নেই ইলেকট্রন, ঠিক আছে। আর যদি আমি জোড় হিসেবে বলি তাহলে কি বলবো, 2টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, ঠিক আছে। তাহলে এটাই কিন্তু আমাদের ড্যাশ স্ট্রাকচার। এবার তাহলে চলে আসি আমাদের সমযোজী যৌগের বৈশিষ্ট্য, ঠিক আছে। সমযোজী যৌগের যেরকম বৈশিষ্ট্য পড়বো তার কিন্তু ব্যতিক্রমটা আমাকে পড়তে হবে। তাহলে প্রথম বৈশিষ্ট্য আমাকে বলছে যে এটা সাধারণত গ্যাসীয় বা তরল প্রকৃতির হয়, তবে কিছু ক্ষেত্রে কঠিন পদার্থও হতে পারে। যেরকম কি এক্সাম্পলটা, আচ্ছা ব্যতিক্রম হিসেবে লিখে দেবো পরে। এবার আমাকে বলছে নিম্ন গলনাঙ্ক। আচ্ছা, আমাদের যে এই সমযোজী যৌগ না, তার যে অণুগুলো থাকে সেই অণুগুলোর মধ্যে খুবই দুর্বল ভ্যান্ডারওয়াল বল কাজ করে। এবার যেহেতু এদের বলটা তাদের দুর্বল, তাদের আকর্ষণটা খুব উইক, তাহলে কি হবে, তাদের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক কম হবে। কেন? কারণ তাদের বন্ধনটা আমি সহজেই ভাঙতে পারবো কম এনার্জি দিয়েই। বোঝা গেল? তাহলে আয়নীয় যৌগের কিন্তু আমাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি ছিল, কিন্তু আমাদের সমযোজী যৌগের কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম সাধারণত। এবার আমরা বলছি যে এরা অপরিবাহী বা কুপরিবাহী, অর্থাৎ এরা কিন্তু সাধারণত বিদ্যুৎ পরিবহন করে না, কারণ এদের মধ্যে কোনো মুক্ত আয়ন বা মুক্ত ইলেকট্রন নেই। বোঝা গেল? যখনই আমাকে তড়িৎ পরিবহন হতে হবে, তাহলে তড়িৎ পরিবহন যদি আমি করতে চাই, তড়িৎ পরিবহন সেটা করতে চাইলে হয় আমার আয়ন লাগবে, আর না হলে কি লাগবে, মুক্ত ইলেকট্রন লাগবে। তা সমযোজী যৌগে দুটোর একটাও থাকে না, ঠিক আছে। তাহলে কিন্তু কোনো ফর্মেই আমাদের যে সমযোজী যৌগগুলো তারা কিন্তু তড়িৎ তৈরি করতে পারে না। এবার আমরা কিছু ব্যতিক্রম পড়বো, যেগুলো কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যে এই সমযোজী যৌগের যে আমি বৈশিষ্ট্যগুলো বললাম তার ব্যতিক্রম কি কি আছে। প্রথম তো আমরা একটা জিনিস পড়বো যে আমাদের কঠিন সমযোজী যৌগ। কঠিন সমযোজী যৌগ, এটা এক্সাম্পল, এক্স্যাক্টলি আমি পার্থক্যও বলবো না। তাহলে কঠিন সমযোজী যৌগ কি, যেরকম চিনি, যেরকম আমাদের আয়োডিন, যেরকম আমাদের কর্পূর। কর্পূর কিন্তু আমাদের একটা কঠিন সমযোজী যৌগ, যেটা কিন্তু উদ্বায়ী প্রকৃতির। তোমরা দেখেছো ফানুসে আমরা কর্পূর দিই, ওটাকে আমি যখন আগুন দিই তখন কিন্তু ওটা সোজাসুজি গ্যাসে উৎপন্ন হয়ে যায়, ঠিক আছে। তাহলে তাদেরকে বলা হয় কর্পূর, সরি তাদেরকে বলা হয় উদ্বায়ী পদার্থ, ঠিক আছে। আচ্ছা, তরল সমযোজী যৌগের উদাহরণ যদি আমাকে জিজ্ঞাসা করে যে তরল সমযোজী যৌগ, তাহলে কি বলবো, তাহলে বলবো জল, ইথাইল অ্যালকোহল, ঠিক আছে। তাহলে জল অ্যালকোহল এগুলো কি আমাদের তরল। আর গ্যাসীয় তো সবাই আছে, আমাদের অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, CO2 রয়েছে। বোঝা গেল? তাহলে এবার মূল ব্যতিক্রম গুলো দেখে আসি। প্রথম ব্যতিক্রম হচ্ছে আমাদের উচ্চ গলনাঙ্ক। উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। আমরা যদি হীরের কথায় আসি, হীরের কিন্তু আমাদের গলনাঙ্ক খুব বেশি, স্ফুটনাঙ্ক খুব বেশি। তাহলে আমাদের কিন্তু হীরে সমযোজী, কিন্তু তার কিন্তু গলনাঙ্ক কম না, স্ফুটনাঙ্ক কম না, বরং বেশি। আর কি ব্যতিক্রম আছে, আমরা বলছিলাম না যে আমাদের সমযোজী যৌগগুলো তড়িৎ পরিবহন করে না, কিন্তু করে। তড়িতের সুপরিবাহী কে, সেটা হচ্ছে আমাদের গ্রাফাইট। তাহলে তড়িতের সুপরিবাহী, তাহলে আমাদের গ্রাফাইট তো এক প্রকারের সমযোজী যৌগ, কিন্তু সে কিন্তু তড়িতের সুপরিবাহী। তাহলে আমাদের গ্রাফাইট কি হয়, তড়িতের সুপরিবাহী পদার্থ হয়। কেন? কারণ গ্রাফাইটের মধ্যে কি থাকে, মুক্ত ইলেকট্রন থাকে। তাহলে কি বলবো, যে এর মধ্যে মুক্ত ইলেকট্রন উপস্থিত, ঠিক আছে। গ্রাফাইট এমন একটা অধাতব সমযোজী পদার্থ যার মধ্যে কি থাকে, ওর যে কার্বন পরমাণুগুলো তার একটা বিশাল ভ্যালেন্স ইলেকট্রন মুক্ত অবস্থায় থেকে যায়। আর সেগুলো কি তাদের বিভিন্ন স্তরের মাধ্যমে, মানে মধ্যে দিয়ে চলাচল করতে পারে। তাই জন্য কি গ্রাফাইট আমাদের তড়িৎ পরিবহন করতে সক্ষম, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা বলছিলাম না যে ধ্রুবীয় দ্রাবক, যেরকম জল তাতে অদ্রাব্য, তাহলে জলে দ্রাব্য এরকম কিছু সমযোজী যৌগ আছে। জলে দ্রাব্য সমযোজী যৌগ এগুলো কারা, এগুলো যেরকম আমাদের চিনি, চিনি জলে দিলে গুলে যায় না, তাহলে চিনি হবে। এছাড়া কি হতে পারে, এছাড়া হতে পারে আমাদের অ্যালকোহল, আর আর আমরা বলতে পারি HCl, আর আমরা বলতে পারি অ্যামোনিয়া। তাহলে এরা প্রত্যেকে কিন্তু সমযোজী যৌগ। আর সমযোজী যৌগ তো আমাদের ধ্রুবীয় দ্রাবক মানে জল, তাতে দ্রাব্য হওয়ার কথা না, কিন্তু অধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য হওয়ার কথা, কিন্তু এরা কিন্তু জলে দ্রাব্য হয়। দ্রাব্যতার কথাটা কি এখানে লেখা নেই? না, লেখা নেই। তাহলে এটা লিখতে হবে, কি লিখবো, যে আমাদের ধ্রুবীয় দ্রাবক, ধ্রুবীয় দ্রাবকে অদ্রাব্য, কিন্তু অধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য, অধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য। অধ্রুবীয় দ্রাবক কারা বলেছিলাম, বেনজিন কেরোসিন। আর ধ্রুবীয় দ্রাবক কারা বলছি, আমাদের জল। তাহলে ধ্রুবীয় দ্রাবক কে, আমাদের জল। ধ্রুবীয় দ্রাবক বলতে মূলত আমরা জলকেই বুঝবো, ঠিক আছে। আর অধ্রুবীয় দ্রাবক মানে কারা, বেনজিন কেরোসিন এরা, ঠিক আছে। আমাদের ধ্রুবীয় দ্রাবকে সবসময় আয়নীয় যৌগগুলো দ্রাব্য হবে,
আর অধ্রুবীয় দ্রাবকে কারা দ্রাব্য হবে? আমাদের সমযোজী যৌগগুলো। ঠিক আছে? ওকে, এবার তাহলে এদের মধ্যে পার্থক্য কি? বন্ধন প্রকৃতি, এখানে কি হয়? ইলেকট্রন ট্রান্সফার হয়, স্থানান্তর হয়, আর এখানে ইলেকট্রন শেয়ারিং হয়। গলনাঙ্ক সাধারণত এদের উচ্চ হয়, কিন্তু সমযোজী যৌগের কি হয়? নিম্ন হয়। বিদ্যুৎ পরিবাহিতা আমাদের আয়নীয় যৌগের ক্ষেত্রে কি হবে? এরা সুপরিবাহী, মানে বিদ্যুৎ পরিবহন করতে সক্ষম, এবং সমযোজী যৌগ আমাদের কুপরিবাহী, অর্থাৎ বিদ্যুৎ পরিবহন করতে অক্ষম। দ্রাব্যতা কি আমাদের? আয়নীয় যৌগগুলো জলে দ্রবণীয় এবং সমযোজী যৌগগুলো জলে অদ্রবণীয়। ব্যতিক্রম কি কি দেখালাম? চিনি, অ্যালকোহল, HCl, NH3 এরা। ঠিক আছে? তাহলে ব্যতিক্রমগুলো কিন্তু লিখে দেবে তোমরা যখন পরীক্ষার হলে করবে। তাহলে বোঝা গেল এই অবধি। এবার চলে আসি আমরা সংকেত বনাম ভর, আণবিক ভর। তাহলে আমরা এবার এই কনসেপ্টটায় আসলাম কি করে? যে আমরা আণবিক ভর তো জানতাম, অনেকবার ব্যবহার করেছি আমাদের আগের চ্যাপ্টার গুলোতে, কিন্তু সংকেত ভর জিনিসটা কি? এবার দেখো, আমাদের ধরো একটা আয়নীয় যৌগ, যেরকম কি NaCl, এ কি অবস্থায় থাকে? এটা একটা আয়নীয় যৌগ। আয়নীয় যৌগ। এবার আয়নীয় যৌগ কি অবস্থায় থাকে? এরা কিন্তু একটা ল্যাটিস তৈরি করে থাকে বা একটা কেলাস তৈরি করে থাকে। আচ্ছা, এদের কি তাহলে কোনো পৃথক অণুর অস্তিত্ব আছে? না, এদের কিন্তু কোনো বিচ্ছিন্ন অণু বা পৃথক অণু গঠন করে না এরা। এরা বরং কি করে? বিভিন্ন আলাদা আলাদা যে আমার ক্যাটায়ন অ্যানায়ন গুলো আছে, তাদেরকে নিয়ে স্থিরতারিতিক আকর্ষণ বলের মাধ্যমে একটা বিশাল নেটওয়ার্ক বা জালক তৈরি করে। তাহলে কোনো অণুর অস্তিত্ব নেই, তাহলে অণুর ভর অর্থাৎ আণবিক ভর, এই কথাটা আমরা ব্যবহার করবো কি করে? করতে পারবো না। তাহলে যখন আমরা কোনো আয়নীয় বন্ধনের দ্বারা তৈরি আয়নীয় যৌগের কথা বলছি, তখন আমরা আণবিক ভর কথাটা ব্যবহার করব না, আমরা কি সংকেত ভর কথাটা ব্যবহার করব? কাদের জন্য? আয়নীয় যৌগের জন্য। তাহলে আয়নীয় যৌগের জন্য আমরা কি করব? আণবিক ভর ব্যবহার করব না, সংকেত ভর ব্যবহার করব, যেরকম NaCl। তাহলে NaCl এর ভরটা কত? NaCl এর ভর, সোডিয়াম হচ্ছে আমাদের 23, আর ক্লোরিন হচ্ছে আমাদের 35.5। 35.5, তাহলে যোগ করলে কত আসবে? যোগ করলে আসবে আমার কাছে 58.5। ঠিক আছে? তাহলে এই যে 58.5, এটাকে কি এর আণবিক ভর বলা উচিত? না, কি বলা উচিত? ফর্মুলা মাস বা সংকেত ভর। তাহলে NaCl এর সংকেত ভর আমাদের 58.5 বলা উচিত। ঠিক আছে? তাহলে যেহেতু কোনো পৃথক অণুর অস্তিত্ব নেই, তাই আণবিক ভর কথার পরিবর্তে সংকেত ভর বা ফর্মুলা মাস কথাটি ব্যবহার করা বেশি যুক্তিযুক্ত। বোঝা গেল? তারপর দেখে নেওয়া যাক তারপর কি আছে। তারপর আমরা বলছি বিশেষ কিছু তথ্যে চলে আসি। আমাদের যে কিছু যৌগে আয়নীয় এবং সমযোজী উভয় প্রকার বন্ধন থাকে, বোঝাচ্ছি এটা। এবং দ্রাবক, দ্রাবক যে বলছিলাম পোলার, পোলার মানে কি? আমাদের ধ্রুবীয়। পোলার মানে আমাদের ধ্রুবীয়। এবং নন পোলার মানে কি? নন পোলার মানে আমাদের অধ্রুবীয়। তাহলে উদাহরণগুলো তো আগেই বলে দিয়েছি, আমি আর রিপিট করছি না। এবার চলে আসি আমাদের উভয় প্রকার বন্ধন। তো আমরা একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিই, নিয়ে একটা এক্সাম্পল নিই। NaHCO3। তাহলে এই যে NaHCO3, এটাকে যদি আমি ভাঙি, তাহলে এটা কিসে ভাঙবে? তাহলে এটা ভাঙবে Na প্লাস এবং HCO3 মাইনাস, এটাতে ভাঙবে। তাহলে আমি যদি এখন এটার কথা ভাবতে চাই, তাহলে এই যে প্লাস এবং মাইনাস, এই প্লাস এবং মাইনাসের মধ্যে কি বন্ধন থাকে? এর মধ্যে থাকে আমাদের আয়নীয় বন্ধন। তাহলে এটা আয়নীয় বন্ধন। আবার এই যে HCO3, হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, কারুর শেষে কি কোনো ধাতু আছে? না, প্রত্যেকে অধাতু। তাহলে অধাতুদের মধ্যে কি বন্ধন থাকে? সমযোজী বন্ধন। তাহলে এই যে NaHCO3, এর মধ্যে কি আমি আয়নীয় বন্ধন এবং সমযোজী বন্ধন উভয় লক্ষ্য করলাম? হ্যাঁ, তাহলে এটা কি এমন একটা যৌগ যার মধ্যে আয়নীয় বন্ধন এবং সমযোজী বন্ধন উভয়ই কিন্তু বর্তমান। আমি যদি চাই তাহলে এটা কিন্তু স্ট্রাকচার ড্র করতে পারি। HCO3 মাইনাস এর যদি আমি স্ট্রাকচার ড্র করতে চাই, তাহলে কার্বন, অক্সিজেন রয়েছে 3টে, তাই তো? সেটা ঠিক এরকম হয়, একটা অক্সিজেন এরকম থাকলো, একটা অক্সিজেন এদিকে H এর সাথে থাকে, আর একটা অক্সিজেন এদিকে পড়ে রয়েছে। ঠিক আছে? এবার অক্সিজেনের কটা হাত হয়? অক্সিজেনের দুটো হাত হয়, কিন্তু হচ্ছে কটা? একটা হাত। তাহলে কি তখন তার মাথায় মাইনাস আসে, এই জন্য কিন্তু আমাদের কি হলো? HCO3 মাইনাস। তাহলে এই বন্ধনটা কিরকম বন্ধন? এগুলো সমযোজী বন্ধন না? ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এমন একটা যৌগ যার মধ্যে কিন্তু দু প্রকারেরই বন্ধন আছে। একইভাবে আমরা যদি NaCN এর কথা বলি বা KCN এর কথা বলি, তাহলে KCN যদি আমাদের ভাঙে, তাহলে কি হবে? K প্লাস CN মাইনাস। তাহলে এই যে প্লাস মাইনাস, এই প্লাস মাইনাসের মধ্যে কি হবে? প্লাস মাইনাসের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে, অর্থাৎ আয়নীয় বন্ধন কাজ করছে। এবং এই যে CN, কার্বন, নাইট্রোজেন, কারুর শেষে আম নেই, তার মানে এরা কি? অধাতু। তাহলে অধাতুদের মধ্যে কি বন্ধন গঠন হয়? সমযোজী বন্ধন গঠন হয়। ঠিক আছে? এমনি আমি স্ট্রাকচারটা ভাঙাতে পারি যে কার্বন, ট্রিপল বন্ড নাইট্রোজেন, আর এখানে কি মাইনাস। তাহলে কি এটা আমাদের ত্রিবন্ধন সমযোজী থাকলো। বোঝা গেল? তাহলে এটা কিন্তু আমাদের এমন যৌগ যেখানে কিন্তু আমাদের আয়নীয় বন্ধন এবং সমযোজী বন্ধন উভয়ই লক্ষ্য করতে পারলাম আমরা, উভয়ই বর্তমান।
তাহলে এরকম কিন্তু কোয়েশ্চেন দেবে, এমসিকিউতে আসবে যে আমাদের এমন কিছু যৌগের নাম লেখো যারা কিন্তু আয়নীয় বন্ধন এবং সমযোজী বন্ধন উভয় প্রকার নিয়েই গঠিত। যেরকম কি আমাদের এক্সাম্পল কেসিএন, এনএওএইচ, এনএসিএন এগুলো। এবার আমরা আমাদের আয়নীয় ও সমযোজী যৌগ গঠন করব, যেটাকে আমরা প্রকাশ করব বিজ্ঞানী লুইসের দেওয়া পদ্ধতি অর্থাৎ লুইস ডট গঠন অনুযায়ী। বোঝা গেল? তাহলে প্রথমে আমরা দেখবো আয়নীয় যৌগগুলো কিভাবে তৈরি হয়। তাহলে প্রথমে গঠন প্রক্রিয়া, আগের মতো সেই ক্যাটায়ন তৈরি হবে প্রথমে, তারপর অ্যানায়ন তৈরি হবে, তারপর কি তারা আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে যাবে। তাহলে প্রথমেই আমরা চলে যাচ্ছি NaCl এর গঠনে। NaCl এর গঠন অলরেডি করানো হয়ে গেছে, তো আমরা বরং এক কাজ করি, আমরা MgCl2 র গঠন করি। কার গঠন করব? MgCl2। তো একটা ম্যাগনেসিয়াম আর দুটো কি আছে? দুটো ক্লোরিন, তাই তো? তাহলে আমরা এক কাজ করি, ক্লোরিনকে দুদিকে লিখি আর ম্যাগনেসিয়ামকে মাঝ বরাবর রাখি। তাহলে ক্লোরিন দুদিকে। এবার ম্যাগনেসিয়াম তাহলে কত? ম্যাগনেসিয়াম হচ্ছে আমাদের 12, তার পরমাণু ক্রমাঙ্ক। তাহলে ভাঙালে কত হবে? 2, 8 এ 10, তারপর 2। তার মানে শেষ কক্ষে কটা ইলেকট্রন? দুটো ইলেকট্রন। এবং ক্লোরিন কত? ক্লোরিন হচ্ছে আমাদের 17, তার মানে কত হবে? 2, 8, 7। তার মানে শেষ কক্ষে কটা ইলেকট্রন? 7টা ইলেকট্রন। তাহলে এবার আমাদের ক্লোরিন কি চাইবে? ক্লোরিন চাইবে যেন ওকে একটা ইলেকট্রন দেওয়া হোক। আর ম্যাগনেসিয়াম কি চাইবে? ম্যাগনেসিয়াম চাইবে যে আমার এই দুটো ইলেকট্রন চলে যাক বাবা, তাহলে আমার 2,8 হয়ে যাবে, তাই তো? তাহলে দুজনেই এরকম চাইছে। তাহলে এই যে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের কি দুটো ইলেকট্রন রয়েছে শেষ ইলেকট্রন কক্ষে, তাহলে দুটো থাকলো। এবার আমাদের যে ক্লোরিন, ক্লোরিনের রয়েছে 7টা করে ইলেকট্রন, তার মানে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। আবার এই ক্লোরিনেরও 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। এইবার এই ম্যাগনেসিয়ামের থেকে যদি একটা ইলেকট্রন ক্লোরিন পেয়ে যায়, তাহলেই তো ওর আর কিচ্ছু চাই না। ঠিক আছে? ক্লোরিন বলছে কিচ্ছু চাইনি আমি আজীবন একটা ইলেকট্রন ছাড়া। তাহলে ম্যাগনেসিয়াম কি করবে? ও বলবে আমার থেকে একটা ইলেকট্রন তুই নিয়ে নে তো, আমি আবার একটা ছাড়তে পারলে বাঁচি। আমার দুটো আছে, একটা একটা করে দুটো ছেড়ে দিলেই ভালো হবে আমার। তাহলে এই ক্লোরিন বললো আমাকে একটা দিয়ে দে, ম্যাগনেসিয়াম বললো নিয়ে নে। আবার এই ক্লোরিনও চাইছে আমাকেও একটা দে, ম্যাগনেসিয়াম বলছে নে, আমি তো দেওয়ার জন্য প্রস্তুত। তাহলে কি হচ্ছে? ম্যাগনেসিয়াম এদিকে একটা ইলেকট্রন দিয়ে দিল। তাহলে যেই এরকম দিয়ে দিল, ম্যাগনেসিয়াম ছিল কত? ম্যাগনেসিয়াম ছিল 2, 8, 2। ক্লোরিন ছিল কত? 2, 8, 7। এই ক্লোরিনটাও ছিল কত? 2, 8, 7। এবার যেই ম্যাগনেসিয়াম এরকম দিয়ে দিল একটা একটা করে ইলেকট্রন, তাহলে এবার কি তৈরি হয়ে গেল? এবার তাহলে আমাদের Mg+2 তৈরি হয়ে গেল না? এবার তাহলে তৈরি হলো Mg+2। এদিকে তৈরি হলো কি? এদিকে তৈরি হলো Cl-, এদিকে কি তৈরি হলো? Cl-। এদেরকে আমি কি করবো? একটা ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করবো। তাহলে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম এদেরকে। ঠিক আছে? এইবার এই যে প্লাস মাইনাস রয়েছে এদের মধ্যে কি কাজ করবে? এদের মধ্যে স্থিরতারিতিক আকর্ষণ বল কাজ করবে। উপরন্তু এই যে 2, 8, 7 একটা ইলেকট্রন পেয়ে কি হয়ে গেল? 2, 8, 8, অর্থাৎ এটা কিন্তু সুস্থিত ইলেকট্রন বিন্যাস আর্গনের মতো হয়ে গেল। এবং Mg+2 তার মানে কত হয়ে গেল? 2, 8। তাহলে এ কিন্তু নিয়নের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করলো। এবং এই ক্লোরিনটা আবার কি হবে? 2, 8, 8, তার মানে এও কিন্তু আমাদের আর্গনের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করলো। এবার এই প্লাস মাইনাসের মধ্যে কি হবে? এদের পরস্পরের মধ্যে তৈরি হবে আমাদের কি? আয়নীয় বন্ধন। কি করে? স্থিরতারিতিক আকর্ষণ বলের মাধ্যমে। তাহলে এদের মধ্যে কি কাজ করছে? এদের মধ্যে কাজ করছে স্থিরতারিতিক আকর্ষণ বল। কাজ করছে স্থিরতারিতিক আকর্ষণ বল। তাহলে তৈরি কি হবে? তৈরি হবে আমাদের MgCl2। তাহলে কি তৈরি হলো? MgCl2। বোঝা গেল তাহলে ফুল প্রসেস? তাহলে এরকম ভাবে কিন্তু আমাদের একটা আয়নীয় যৌগ গঠন হয়। একইভাবে NaCl টা করতে পারো তুমি চাইলেই। ঠিক আছে? তাহলে NaCl টা হোমওয়ার্ক। এরকমই আরেকটা স্লাইড নিয়ে নিই। নিয়ে আমরা আচ্ছা, এরপরে আমরা আসি MgCl2 তে। MgCl2 তো করা হয়ে গেল। এবার আমরা LiH করব। তাহলে LiH এর আমরা গঠনটা দেখে নিই। এবার এই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। LiH এরটা দেওয়ার খুব চান্সেস আছে, কারণ এখানে আমাদের কিন্তু অষ্টক সূত্র খাটে না, এখানে কিন্তু আমাদের দ্বৈত সূত্র খাটে। ঠিক আছে? দ্বৈত পূরণ করে। কিভাবে হচ্ছে তাহলে? একটা লিথিয়াম, লিথিয়ামের কত? 3, তাই তো? তাহলে লিথিয়াম 3 মানে কি? 2, 1। এবং হাইড্রোজেন, হাইড্রোজেনের কত? 1, তার মানে কি একই পড়ে রয়েছে। তাহলে লিথিয়াম কি চাইবে? লিথিয়াম বলবে যে আমি হিলিয়ামের মতো হতে চাই, একটা ইলেকট্রন ছেড়ে দিলেই হয়ে যাবো। তাহলে ও কি করবে? একটা ইলেকট্রন ছেড়ে দেবে। যেই একটা ইলেকট্রন ছেড়ে দিল, তাহলে লিথিয়াম কি হবে? লিথিয়াম প্লাস। তাহলে কত হয়ে গেল? 2 হয়ে গেল। অর্থাৎ ও কিন্তু হিলিয়ামের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করলো। এবং ওই যে একটা ইলেকট্রন ছাড়লো, তাহলে ওটা কি হবে? হিলিয়ামের কাছে চলে যাবে, সরি হাইড্রোজেনের কাছে চলে যাবে। তাহলে হাইড্রোজেন কি হবে? একটা ইলেকট্রন খেয়ে ফেললে H- হয়ে যাবে। এবং ওর তো তাহলে দুটো ইলেকট্রন হয়ে গেল, তার মানে ও কিন্তু হিলিয়ামের মতো হয়ে গেল। তাহলে দুজনেরই কিন্তু দ্বৈত পূরণ হলো, অষ্টক পূরণ হয়নি, কি হলো? দ্বৈত পূরণ হলো, দুটো করে ইলেকট্রন আসলো। ঠিক আছে? এবার যেই এরা প্লাস মাইনাস পরস্পর কাছাকাছি আসলো, তাহলে প্লাসে মাইনাসের মধ্যে কি হবে? আকর্ষণ বল কাজ করবে। তাহলে এদের আকর্ষণ বলের কারণে কি তৈরি হবে? LiH। ঠিক আছে? তাহলে আকর্ষণ বলের জন্য কি তৈরি হলো? LiH। তাহলে এখানে কি আমাদের অষ্টক সূত্র খাটলো? খাটলো না। তাহলে এদের ক্ষেত্রে কিন্তু আমাদের দ্বৈত সূত্র প্রযোজ্য হলো। কি বললাম? দ্বৈত সূত্র প্রযোজ্য, কিন্তু অষ্টক সূত্র কিন্তু এদের প্রযোজ্য নয়। অষ্টক সূত্র প্রযোজ্য নয়। ঠিক আছে? তাহলে এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, অষ্টক সূত্র খাটবে না। আচ্ছা, এরপরে আমার কাছে কি জিজ্ঞাসা করছে?
এরপর আমাকে বলছে যে আমরা সমযোজী যৌগ কি করে তৈরি করবো। তাহলে সমযোজী যৌগের জন্য কি হয়, আমাদের ইলেকট্রন শেয়ারিং হয়। একটা আমি অলরেডি দেখিয়েছি, এরকম ভাবে আরো দেখাবো। তাহলে এক বন্ধন হলে কি লাগবে, আমার দুটো ইলেকট্রন লাগবে বা এক জোড়া ইলেকট্রন লাগবে, যেরকম H2Cl2। ঠিক আছে, উদ্দেশ্য কি, সেই একই জিনিস, যে নিষ্ক্রিয় গ্যাসের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করবো। যেরকম আমরা গঠন প্রণালী দেখে নিই H2 এরটা তো দেখিয়েছি, তাহলে H2 এর ক্ষেত্রে দেখে নিই। মানে H2 এরটা তো আরোই সোজা। H2 এর ক্ষেত্রে কি হবে, আমাদের দ্বৈত সূত্র খাটবে। ঠিক আছে, আমি কি O2 এরটা দেখাবো না H2 এরটা দেখাবো, এটা তো লাইভ ক্লাস মাঝে বলতে পারবো। এখানে তো অষ্টক সূত্র খাটবে আর এখানে দ্বৈত সূত্র খাটবে। চলো H2 এরটাই করে দিচ্ছি। তাহলে H মানে কি এক, ঠিক আছে, তাহলে একটাই ইলেকট্রন থাকবে বাইরের কক্ষে। তাহলে কি হবে, একটা হাইড্রোজেন। H2 তার মানে কি দুটো হাইড্রোজেন আছে, তাহলে দুটো হাইড্রোজেন। এবার এই হাইড্রোজেনেরও একটা ইলেকট্রন, এই হাইড্রোজেনেরও একটা ইলেকট্রন। কি চাই, হাইড্রোজেন বলবে যে আমার দুটো করে ইলেকট্রন চাই, তাহলে এই হাইড্রোজেন বলছে তোর থেকে আমাকে একটা ইলেকট্রন দিবি, এই হাইড্রোজেন বলে নিয়ে নে। আবার এই হাইড্রোজেন বলে তোকে যেমন আমি একটা দিয়েছি তোকেও একটা দিতে হবে, তাহলে এই হাইড্রোজেন এর আবার নিয়ে নিল। তাহলে আমাদের হাইড্রোজেন কি হলো, এই হাইড্রোজেন এবং এই হাইড্রোজেন, এদের মাঝখানে দুটো ইলেকট্রন শেয়ার হচ্ছে, তার মানে কি একটা বন্ড। ঠিক আছে, তাহলে এটা কি আমাদের ড্যাশ পদ্ধতি আর এটা কি আমাদের লুইস ডট পদ্ধতি। এবার এখানে কি কোনো নিঃসঙ্গ ইলেকট্রন রয়েছে, না নেই। এছাড়া আর কি কিছু দেখাতে হবে, হ্যাঁ, আমরা বলতে পারি যে এই হাইড্রোজেনটা তাহলে এখন কি হয়ে গেল, একটা ইলেকট্রন ছিল আর একটা ইলেকট্রন পেয়ে গেল, তার মানে সুস্থিত ইলেকট্রন বিন্যাস দুই, অর্থাৎ হিলিয়ামের মতো হয়ে গেল, অর্থাৎ এর দ্বৈত সূত্র পূরণ হয়েছে। এরও কি হলো, এরও হলো আমাদের দুই, অর্থাৎ এর কিন্তু হিলিয়ামের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করলো। ঠিক আছে, চলো একবারে অক্সিজেনেরটাও করে দিই। তাহলে আমি যদি অক্সিজেনেরটা করতে যাই তাহলে কি হবে, অক্সিজেন মানে কি ও আর একটা ও, তাই তো, দুটো অক্সিজেন তো। এবার অক্সিজেন মানে কি, অক্সিজেন মানে হচ্ছে আমাদের 8, তাহলে কত আসবে, অক্সিজেন 8 মানে 2,6, তাহলে ওর শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে, শেষ কক্ষে আছে আমাদের 6টা ইলেকট্রন। তাহলে এই অক্সিজেনের কি আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। আচ্ছা, এগুলোকে ডটও দিতে পারো, এরকম ক্রসও দিতে পারো, ওটা কোনো ব্যাপার না। এই অক্সিজেনের কি আছে, 6টা ইলেকট্রন, তাহলে আমি এখানে আবার ডট দিলাম। ঠিক আছে, আমার ইচ্ছা, আমার যা ইচ্ছা হচ্ছে আমি তাই করছি। এবার এই অক্সিজেনের কাছে কটা ইলেকট্রন আছে, 6টা, চাই কত, 8টা করতে, তাহলে কি দুটো লাগবে। তাহলে এই অক্সিজেনকে বলে কি ভাই দুটো দিবি, ও বললো হ্যাঁ নিয়ে নে না। আবার এই অক্সিজেন বলছে আমার কাছেও 6টা আছে, তোর থেকে দুটো দে, তাহলে তাহলে এই অক্সিজেন কি করলো, ওর থেকে দুটো ইলেকট্রন নিয়ে নিল। ঠিক আছে, তাহলে এই যে অক্সিজেন দুটো রয়েছে, এই অক্সিজেন এবং এই অক্সিজেন, এদের মাঝখানে কটা ইলেকট্রন শেয়ার, একটা দুটো তিনটে চারটে, অর্থাৎ দু জোড়া, তার মানে কি দুটো বন্ড হবে। ঠিক আছে, এইবার নিঃসঙ্গ ইলেকট্রন কটা আছে, এই অক্সিজেনে একটা দুটো তিনটে চারটে, এই অক্সিজেনেও একটা দুটো তিনটে চারটে। তার মানে প্রতিটা অক্সিজেন পরমাণুতে, প্রতি ও পরমাণুতে কটা আমাদের নিঃসঙ্গ ইলেকট্রন রয়েছে, চারটে নিঃসঙ্গ ইলেকট্রন রয়েছে। তাহলে 4 নিঃসঙ্গ ইলেকট্রন। আর যদি বলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, তাহলে কত বলবো, দুটো বলবো। তাহলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে আমাদের কাছে দুটো, এবং নিঃসঙ্গ ইলেকট্রন যদি আমাকে বলে তাহলে প্রত্যেকটা অক্সিজেনে আছে কি চারটে। যদি বলে মোট নিঃসঙ্গ ইলেকট্রন, তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা। ঠিক আছে, আর প্রতি অক্সিজেন পরমাণু বলা মানে কি একটা অক্সিজেন পরমাণুতে কত আছে। এবার যদি আমাদের দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বলে, আচ্ছা দ্বিবন্ধন যুক্ত একটা মৌলের উদাহরণ দাও, তাহলে আমরা কি করব, অক্সিজেন। দ্বিবন্ধন যুক্ত একটা যৌগের উদাহরণ দাও, তাহলে আমরা বলবো CO2 অথবা C2H4। ঠিক আছে, দুটোই আমরা করে দেখবো। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের যৌগ। তাহলে এরকম কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করে যে দ্বিবন্ধন যুক্ত একটি মৌলের উদাহরণ দাও বা মৌলিক পদার্থের উদাহরণ দাও, তাহলে বলবো অক্সিজেন। দ্বিবন্ধন যুক্ত একটি যৌগিক পদার্থ বা যৌগের উদাহরণ দাও, তাহলে বলবো কার্বন ডাই অক্সাইড বা আমাদের কি C2H4। ঠিক আছে, এবার আমাদেরকে বলতে পারে ত্রিবন্ধন যুক্ত একটা মৌলিক পদার্থের উদাহরণ দাও। মৌলিক পদার্থ মানে কি, যাদের পরমাণুটা সেম, যেমন নাইট্রোজেন নাইট্রোজেন, অন্য কেউ নেই। কিন্তু যৌগিক পদার্থ কি হবে, আমাদের অ্যাসিটিলিন। যৌগিক পদার্থ মানে আলাদা আলাদা পরমাণু আছে, কার্বন হাইড্রোজেন দুটো আলাদা পরমাণু রয়েছে। ঠিক আছে, তাহলে এদের গঠন দেখে নেওয়া যাক। প্রথমে কার গঠন করি, চলো আমরা C2H2 এর গঠন করি সবার প্রথমে। তো C2H2, তাই তো, তাহলে কার্বন কটা আছে, কার্বন আছে আমাদের দুটো, আর H2, তাহলে কি এদিকে একটা হাইড্রোজেন লাগিয়ে দাও, এদিকে একটা হাইড্রোজেন লাগিয়ে দাও। এবার কার্বন মানে কত, কার্বন মানে 6, তার মানে 2,4, আর হাইড্রোজেন মানে কত, হাইড্রোজেন মানে 1, তাহলে একটাই থাকলো। তাহলে কার্বনের বাইরে কটা করে ইলেকট্রন থাকে, চারটে করে, আর হাইড্রোজেনের একটা করে থাকে। তাহলে কার্বনের বাইরে চারটে করে ইলেকট্রন, তাহলে একটা দুটো তিনটে চারটে। ঠিক আছে, এই কার্বনেরও চারটে ইলেকট্রন, তাহলে একটা দুটো তিনটে চারটে। ঠিক আছে, এটাকে একটু সরিয়ে সরিয়ে লিখি যাতে আমাদের ঘিজিমিজি না হয়। ঠিক আছে, ডায়াগ্রাম গুলো কিন্তু এগুলো প্র্যাকটিস করবে বাড়িতে বসে। ঠিক আছে, লুইস ডট ডায়াগ্রাম গুলো। এবার হাইড্রোজেন, হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন, তাহলে এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন। এবার হাইড্রোজেন বলছে কার্বন বাবা আমার তো একটা ইলেকট্রন আছে, আমার দুটো হলেই আমি খুশি, হিলিয়ামের মতো হয়ে যাবো। কার্বন বলছে নে, তাহলে হাইড্রোজেন কি করলো, একটা ইলেকট্রন কার্বনের থেকে ধার নিল। ঠিক আছে, এই কার্বনকেও হাইড্রোজেন একই কথা বলছে, কার্বন বললো নিয়ে নে, তাহলে এই হাইড্রোজেনও খুশি। তাহলে দুটো হাইড্রোজেনই কি হয়ে গেল, আমাদের দ্বৈত সূত্র পূরণ করে আমাদের দুটো ইলেকট্রন খেয়ে ফেললো, মানে নিয়ে ফেললো, তাহলে কি হলো, হিলিয়ামের মতো সুস্থিত হয়ে গেল। এবার এই কার্বনটা বলছে তুই যে আমার কাছ থেকে দুটো ইলেকট্রন নিলি, না একটা ইলেকট্রন নিলি, তাহলে আমাকেও তোরটা দিতে হবে, বলবো নিয়ে নিস। আবার এই কার্বনকে বলছে আমার কাছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা
এটা ধরে 5টা হচ্ছে, তোর থেকে আমাকে 3টে বলবি? কার্বন বলে হ্যাঁ নিয়ে নে, আমিও তো সুস্থিতিশীল এখনো হইনি। তাহলে কি করলো, এই হাইড্রোজেনের থেকে একটা নিল আর কার্বনের থেকে 3টে নিয়ে নিল। তাহলে এখন দেখো কার্বনের জন্য 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, তাহলে এই কার্বনের 8টা হয়ে গেছে। আবার এই কার্বনও বলছে 1টা 2টো এখানে 3টে, তাহলে আমার 5টা, আর এর থেকে যদি 3টে নিই তাহলে আমার 8টা হয়ে যাবে। তাহলে কি করবে, এই কার্বনের থেকেও আমার 3টে নিয়ে নেবে। তাহলে কি হয়ে গেল, এরকম ভাবে বন্ধনটা গঠন হয়ে গেল। তোমরা যখন করবে গোলটা ঠিক করে রেখো, ঠিক আছে? তাহলে এই কার্বনটার এখন কত হলো, ছিল 2,4, এখান দিয়ে 3টে আর হাইড্রোজেনের দিয়ে একটা, মোট আরো 4টে নিয়ে নিল, তাহলে কত হলো 2,8। তাহলে এই কার্বনেরও কত হলো 2,8, অর্থাৎ সে কিন্তু নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করলো। এই কার্বনটাও সেম, আমাদের কত হয়ে যাবে 2,8, অর্থাৎ নিয়নের মতো হয়ে গেল। এবং এই হাইড্রোজেনটা কি, হাইড্রোজেনটা আমাদের 2, অর্থাৎ হিলিয়ামের মতো সুস্থিত হয়ে গেল। ঠিক আছে? এবার এটাকে যদি আমি ড্যাশ পদ্ধতিতে দেখাতে চাই তাহলে আমি কি করব, তাহলে হাইড্রোজেন আছে, কার্বন আছে, কার্বন আছে, হাইড্রোজেন আছে, মাঝখানে কটা ইলেকট্রন শেয়ার, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তার মানে কি হবে 3টে বন্ধন, এখানে 2টো ইলেকট্রন তার মানে একটা বন্ধন, এখানে 2টো ইলেকট্রন মানে একটা বন্ধন। বোঝা গেল? ওকে। এবার আমরা করি C2H4 এর স্ট্রাকচার। C2H4 তাহলে কি, কার্বন আমার কটা আছে 2টো, হাইড্রোজেন আছে 4টে, তাহলে এদিকে 2টো দিই আর এদিকে 2টো রাখি, তাহলে 4টে হয়ে গেল। এবার কার্বন মানে কত 6, তার মানে কত হবে 2,4, হাইড্রোজেন মানে কত 1, তাহলে কত আসবে 1। এবার তাহলে কার্বনের বাইরে কটা ইলেকট্রন আছে 4টে, আর হাইড্রোজেনের কি একটাই কক্ষপথ যেখানে কি আমাদের একটা ইলেকট্রন রয়েছে, তাহলে কার্বনের বাইরে 4টে ইলেকট্রন, তাই তো? তাহলে এদিকে 1টা 2টো, এদিকে 3টে, এদিকে 4টে। এই কার্বনেরও 1টা 2টো 3টে 4টে ইলেকট্রন। হাইড্রোজেনের কটা করে ইলেকট্রন, হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন, তাহলে এই হাইড্রোজেনের একটা, এই হাইড্রোজেনের একটা, এই হাইড্রোজেনের একটা, এই হাইড্রোজেনের একটা। এইবার আমি যদি এদের বন্ধন গঠন করি তাহলে হাইড্রোজেনের একটা লাগবে, নিয়ে নিল। এই হাইড্রোজেনের একটা লাগবে, ও না বলেই নিয়ে নিল, খুব বাজে। এই হাইড্রোজেনের কি লাগবে, একটা লাগবে, ও এরকম নিয়ে নিল। এই হাইড্রোজেনের একটা লাগবে, নিয়ে নিল। এবার এই কার্বন বলছে তোদের থেকে যেমন একটা একটা করে দিয়েছি তোদের থেকে নিয়েও নেবো, তাহলে এরকম নিল। এবার নিয়ে 1টা 2টো 3টে 4টে, তাহলে আরো কত লাগবে, আরো 4টে লাগবে, এদিকে 5টা 6টা 7টা 8টা, তাহলে কি 8টা হয়ে গেল, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। ঠিক আছে? এবার এই কার্বন বলছে তুই আমার থেকে দুটো নিয়েছিস, আমাকেও তোর থেকে দুটো দিতে হবে। কার্বন বললো ঠিক আছে দেবো। আর এখানে হাইড্রোজেনের থেকেও একটা একটা দিয়েছিল, তাহলে কি হাইড্রোজেনের থেকেও একটা একটা নিয়ে নিল। ঠিক আছে? তাহলে এরকম বন্ধনটা গঠন হলো। তাহলে আমি এবার দেখি যে কার্বন কার্বন, এদিকে হাইড্রোজেন হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন হাইড্রোজেন, এদের মধ্যে কি হচ্ছে, 2টো ইলেকট্রন মানে একটা বন্ধন, 2টো ইলেকট্রন মানে একটা বন্ধন, এদিকে 4টে ইলেকট্রন, 1টা 2টো 3টে 4টে, তাহলে কি হবে, এখানে 2টো বন্ধন, এখানে 2টো ইলেকট্রন মানে একটা বন্ধন, 2টো ইলেকট্রন মানে একটা বন্ধন। বোঝা গেল? তাহলে এটা কি আমাদের ড্যাশ স্ট্রাকচার হয়ে গেল। কোনো নিঃসঙ্গ ইলেকট্রন রয়েছে, নেই। এবার এই কার্বন তাহলে কি হয়ে গেল, কার্বন এখান থেকে 2টো ইলেকট্রন আর এখান থেকে একটা একটা 2টো ইলেকট্রন, ছিল 2,4, আরো 2টো 2টো করে 4টে ইলেকট্রন নিল, তাহলে কত হয়ে গেল 2,8 হয়ে গেল, অর্থাৎ নিয়নের মতো সুস্থিত হয়ে গেল। এই কার্বনটাও সেম 2,8 হয়ে গেল, অর্থাৎ নিয়নের মতো সুস্থিত হয়ে গেল। হাইড্রোজেন গুলো কি হলো, হাইড্রোজেন গুলো হিলিয়ামের মতো সুস্থিত হলো। ঠিক আছে? প্রত্যেকটার জন্য আমি আর আলাদা করে লিখলাম না। তাহলে এটা গেল আমাদের C2H4 এর স্ট্রাকচার। এবার আমরা এক কাজ করি, আমরা অ্যামোনিয়ার স্ট্রাকচার করি NH3। তাহলে অ্যামোনিয়ার স্ট্রাকচার যদি করি, নাইট্রোজেন, নাইট্রোজেন কত 7, তার মানে কত 2,5, হাইড্রোজেন কত, হাইড্রোজেন হচ্ছে আমাদের 1, তাহলে কি হবে এখানে 1 থাকবে। তাহলে আমি যদি দেখি যে আমাদের নাইট্রোজেনের বাইরে কটা ইলেকট্রন আছে, তাহলে 5টা ইলেকট্রন আছে, আর হাইড্রোজেনের এখানে একটা ইলেকট্রন রয়েছে। ঠিক আছে? তাহলে আমি যদি নাইট্রোজেন এবং হাইড্রোজেন 3টে আছে, তাহলে এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন। ঠিক আছে? এইবার হাইড্রোজেনের তো একটা করে ইলেকট্রন আছে, তাহলে কি একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন। নাইট্রোজেনের রয়েছে 5টা ইলেকট্রন, তাহলে কি করব, এদিকে একটা 2টো 3টে 4টে 5টা। ঠিক আছে? এইবার এই হাইড্রোজেন গুলো বলছে আমাকে একটা ইলেকট্রন দিবি, নাইট্রোজেন বলছে হ্যাঁ নিয়ে নে। এই হাইড্রোজেনও একই কথা বলছে, নাইট্রোজেন বলছে দিয়ে দিচ্ছি তো নিয়ে নে। এই হাইড্রোজেনও সেম কাজ করলো। এইবার এই নাইট্রোজেন বলছে তোদেরকে আমি যেমন একটা একটা করে দিয়েছি, তাহলে কিন্তু তোদেরকেও আমাকে দিতে হবে। তাহলে এই হাইড্রোজেনের থেকে একটা নিল, এই হাইড্রোজেনের থেকে একটা নিল, এই হাইড্রোজেনের থেকে একটা নিল। ওর কাছে ছিল কত, ওর কাছে অলরেডি ছিল 5টা, আর এখান থেকে একটা একটা করে 3টে নিয়ে নিল, তাহলে হয়ে গেল কত 8টা। তাহলে ব্যাস, সবাই খুশি। তাহলে আমাদের নাইট্রোজেন কি হয়ে গেল, নাইট্রোজেন তাহলে হয়ে গেল 2,8, অর্থাৎ নিয়নের মতো সুস্থিত। এবং হাইড্রোজেন গুলো কি হলো, তাহলে 2 হয়ে গেল, অর্থাৎ হিলিয়ামের মতো সুস্থিত হয়ে গেল। ঠিক আছে? তাহলে এবার যদি আমি এর ড্যাশ স্ট্রাকচার বানাই তাহলে সেটা কেমন হবে, তাহলে হবে নাইট্রোজেন, এদিকে কি হবে হাইড্রোজেন, এদিকে 2টো ইলেকট্রন শেয়ারে মানে কি একটা বন্ড, 2টো ইলেকট্রন শেয়ার মানে একটা বন্ড। বোঝা গেল? যখনই দেখবো শেয়ারে 2টো ইলেকট্রন আছে তার মানে কি একটা বন্ড, 4টে ইলেকট্রন থাকলে 2টো বন্ড, 6টা ইলেকট্রন থাকলে 3টে বন্ড। ঠিক আছে? কিন্তু আমি একটা জিনিস দেখছি যে নাইট্রোজেনের মাথায় 2টো ইলেকট্রন এমন আছে যেগুলো শেয়ারে নেই। ঠিক আছে? তাহলে আনশেয়ার্ড ইলেকট্রন। ঠিক আছে? এদেরকেই কি বলা হয়, নিঃসঙ্গ ইলেকট্রন। তাহলে এখানে নাইট্রোজেনে নিঃসঙ্গ ইলেকট্রন রয়েছে না, তাহলে নিঃসঙ্গ ইলেকট্রন কত, 2টো। আর যদি আমি বলি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, তাহলে বলবো আমাদের একটা। ঠিক আছে? জোড় বলা মানে কি, জোড়ায় জোড়ায় বলতে বলছে। ঠিক আছে? তাহলে এটা গেল আমাদের NH3 এর জন্য। আর কার জন্য করা যায়, আর আমরা করি C2H6 এর জন্য। তাহলে C2H6 তাহলে কি কার্বন কার্বন আর
ছটা মানে কি, এদিকে তিনটে দিই, এদিকে তিনটে দিই। এবার আমি আর ভেঙে করাচ্ছি না, নাকি করেই দিই। কার্বন 6, তাহলে কত হবে 2,4, তার মানে শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে, 4টে। হাইড্রোজেনের কত 1, তাহলে কি একটাই কক্ষ, তাতে একটা করে ইলেকট্রন আছে। তাহলে হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন, তাহলে কি একটা করে ইলেকট্রন থাকলো। হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন, তাহলে একটা করে ইলেকট্রন থাকলো। কার্বনের আমাদের 4টে ইলেকট্রন, তাহলে কি একটা, দুটো, তিনটে, 4টে। এই কার্বনেরও 4টে ইলেকট্রন, তাহলে একটা, দুটো, তিনটে, 4টে। এবার আমাদের হাইড্রোজেন গুলো কি বলছে, আমাকে একটা ইলেকট্রন করে দে, নিয়ে নে। এই হাইড্রোজেনে বলছে একটা ইলেকট্রন দে, নিয়ে নে। এই হাইড্রোজেনে বলছে একটা ইলেকট্রন দে, নিয়ে নে। তাহলে প্রত্যেকটা হাইড্রোজেন আমাদের কি হলো, দুটো ইলেকট্রন সমৃদ্ধ হিলিয়ামের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করলো। এবার এই হাইড্রোজেন গুলো একই কাজ করলো, তাহলে একটা করে ইলেকট্রন কি সে নিয়ে নিচ্ছে, নিয়ে কি হিলিয়ামের মতো হয়ে যাচ্ছে। তাহলে হাইড্রোজেন গুলোর কি পূরণ হচ্ছে, হাইড্রোজেন গুলোর কিন্তু আমাদের দ্বৈত পূরণ হচ্ছে, দ্বৈত পূর্তি ঘটছে। কিন্তু এই কার্বন কি বলছে, কার্বন বলছে আমার কাছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, এখানে একটা পেলেই আটটা হয়ে যাবে, তাহলে কার্বনের থেকে একটা নিয়ে নেবো। আর হাইড্রোজেনের থেকে তো দিয়েছিলাম, তাহলে হাইড্রোজেনের থেকে তো নেবোই। ঠিক আছে, কেউ যদি কিছু দেয় তাহলে নিতেও হয়। আবার এই কার্বন কি বলছে, এই কার্বনও বলছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, তোর থেকে আমাকে একটা তাহলে দিয়ে দে, ব্যাস তাহলে হয়ে গেল। ব্যাস তাহলে সবাই খুশি, সবার মধ্যে বন্ধন হয়ে গেল। তাহলে এবার যদি আমি এটার হাত বানাতে যাই, তাহলে কি আসবে, কার্বন কার্বন, এদিকে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। তাহলে এখানে দুটো ইলেকট্রন, তাহলে কি একটা বন্ড, দুটো ইলেকট্রন মানে একটা বন্ড, দুটো ইলেকট্রন মানে একটা বন্ড। এখানেও দুটো ইলেকট্রন মানে একটা বন্ড, একটা বন্ড, একটা বন্ড। এখানে কার্বন কার্বনের মধ্যেও দুটো ইলেকট্রন, তাহলে কি হবে, এখানে একটা বন্ড। তার মানে এটা কি, এটা হচ্ছে একটা সমযোজী এক বন্ধন যৌগ। বোঝা গেল? তাহলে একইভাবে কিন্তু আমরা কি করতে পারি, একইভাবে আমরা মিথেনের অণু গঠন করতে পারি। তাহলে মিথেন কি CH4, তাহলে কি এটা 6, তাহলে কত হবে আমাদের 4। তাহলে কার্বন যেহেতু 6, তাহলে শেষ কক্ষে কটা ইলেকট্রন থাকবে, 4টে। আর হাইড্রোজেনের কথা থাকবে, হাইড্রোজেনের থাকবে একটাই কক্ষ, যাতে আমার একটা ইলেকট্রন আছে। তাহলে কার্বন, আর এদিকে কি হাইড্রোজেন আমার 4টে রয়েছে, তাহলে চারদিকে 4টে হাইড্রোজেন বসিয়ে দিলাম। এবার হাইড্রোজেন গুলোর কি, হাইড্রোজেন গুলোর একটা করে ইলেকট্রন, তাহলে হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন থাকলো। কার্বনের 4টে ইলেকট্রন, তাহলে একটা, দুটো, তিনটে, 4টে, ব্যাস হয়ে গেল। এবার তাহলে হাইড্রোজেন কি বলবে, হাইড্রোজেন বলবে আমাকে একটা করে ইলেকট্রন দে। তাহলে প্রত্যেকটা হাইড্রোজেন কি করবে, কার্বনের থেকে একটা করে ইলেকট্রন নিয়ে নেবে। ঠিক আছে, প্রত্যেকটা হাইড্রোজেন কার্বনের থেকে একটা করে ইলেকট্রন নিয়ে নিল। এবার এই কার্বন বলছে আমার কাছে একটা, দুটো, তিনটে, 4টে ইলেকট্রন রয়েছে, তোরা একটা একটা করে দে 4জন, তাহলে 4টে আরো পেয়ে যাবো, তাহলে 2,8 হয়ে যাবে। তাহলে ও কি করলো, সবার থেকে একটা করে ইলেকট্রন নিয়ে নিল। ঠিক আছে, নিয়ে নিলে তাহলে কি হবে, কার্বনের কি পূরণ হলো, কার্বন তাহলে হলো 2,8, তার মানে কি হয়ে গেল, ওর নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করলো, তাহলে অষ্টক পূর্তি ঘটলো। এবং হাইড্রোজেন কি হলো, আমাদের 2, অর্থাৎ হিলিয়ামের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করলো, অর্থাৎ সে কিন্তু দ্বৈত পূরণ করলো। বোঝা গেল? তাহলে এগুলো কিন্তু ছিল আমাদের কনসেপ্ট। এবার এটা তো বলেইছিলাম যে বন্ধন চেনার উপায় কি, যখন আমরা দেখবো ধাতুর সাথে অধাতু আছে, তাহলে তখন বলবো আমরা যে আমাদের আয়নীয় যৌগ। আর যখন অধাতুর সাথে অধাতু দেখবো, তখন আমরা কি বলবো, যে সমযোজী যৌগ। আর আম থাকলে বলেছিলাম ধাতু, এক্সেপশন কি জিঙ্ক, জিঙ্কের শেষে আম না থাকলেও কিন্তু ওকে আমরা ধাতু কনসিডার করবো। ঠিক আছে, এইবার একটা জিনিস, এবার আমাদেরকে বলে যে অষ্টক সূত্রের ব্যতিক্রম লেখো। কি বলছে, বলছে অষ্টক সূত্রের ব্যতিক্রম লিখতে। অষ্টক সূত্রের ব্যতিক্রম কেন শেষে করাচ্ছি, কারণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার এখানে বেশ কয়েকটা আমাদেরকে যৌগ মনে রাখতে হবে, যেগুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। আমাদের একটা জিনিস বলছি যে এখানে কিন্তু আমি যে জিনিসগুলো লিখছি সেগুলো ইম্পর্টেন্ট না, এক্সাম্পল গুলো ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে আমাদের দ্বৈত সূত্র। কি আমাদের দ্বৈত সূত্র, মানে যারা অষ্টক সূত্র পালন করে না, বরং দ্বৈত সূত্র পালন করে। যেরকম কি LIH বন্ধন গঠন করে দেখিয়েছিলাম, ওখানে কি Li এবং H দুজনেরই কিন্তু দ্বৈত সূত্র পূরণ হয়। এবার একটা হয় আমাদের হাইপোভ্যালেন্ট। হাইপোভ্যালেন্ট মানে কি, যার সেন্ট্রাল অ্যাটমে 8টার কম ইলেকট্রন আছে। অষ্টক সূত্র মানে তো 8টা ইলেকট্রন লাভ করতে হয়, তার থেকে কম আছে। যেরকম কি, যেরকম হচ্ছে আমাদের BF3। একটা হয় আমাদের হাইপার ভ্যালেন্ট। হাইপার মানে কি বেশি হয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে হাইপার ভ্যালেন্ট মানে কি বেশি হয়ে যাওয়া, মানে কি 8টার ইলেকট্রনের বেশি হয়ে যায়। সেটা কি কি হয়, সেটার এক্সাম্পল হতে পারে আমাদের SF6, IF7, ঠিক আছে, PCl5। তাহলে এই যে এক্সাম্পল গুলো লিখলাম না, তোমরা শুধু এক্সাম্পল গুলো মনে রাখবে। তোমাদেরকে বলবে MCQ-তে যে নিচের কোনটি অষ্টক সূত্রের ব্যতিক্রম, অথবা SAQ-তে যে অষ্টক সূত্রের একটি ব্যতিক্রম উল্লেখ করো। তাহলে তোমাদেরকে শুধু কম্পাউন্ড গুলোর নাম লিখতে হবে, তাহলে এটা লিখলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। বোঝা গেল? তাহলে আমাদের এই পুরো চ্যাপ্টারটা শেষ। খুবই কম সময়ের মধ্যে আমরা একদম কোয়ালিটি কন্টেন্ট ডেলিভার করলাম, যেখানে এই যা ভিডিওতে যা যা করানো হলো তার বাইরে কোনো প্রশ্ন আসবে না। ঠিক আছে, থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দিস সেশন। শেষ অবধি যদি কেউ টিকে থাকো এবং পুরো ক্লাসটা করে থাকো, তাহলে বুঝতেই পারবে তোমরা যখন টেস্ট পেপার করতে যাবে বা কোশ্চেন সলভ করতে হবে, বা যেদিন মাধ্যমিক পরীক্ষায় বসবে, সেদিন দেখবে প্রত্যেকটা প্রশ্ন তোমার চেনা লাগছে, প্রত্যেকটা প্রশ্ন তোমার বোঝা যাচ্ছে। এবং এই নোটসগুলোকেই তোমরা যদি রিভাইজ করো, তাহলে তোমাদেরকে মাধ্যমিকে ফুল মার্কস পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। সো বেস্ট অফ লাক ফর ইয়োর প্রিপারেশন। ভালো করে পড়াশোনা করো, শেষ টাইম এটা, শেষ সময়, নিজের জীবনের প্রথম বড় পরীক্ষা। ভালো করে নিজের 100% এফোর্টস দাও, যাতে তুমি যে নাম্বারটা ডিজার্ভ করো সেটার ম্যাক্সিমাম আউটপুট তুমি পেতে পারো। ঠিক আছে, টাটা বাই বাই, অন্য কোনো সেশনে দেখা হবে।